আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 39 নাম্বার ক্লাস। আমরা এখন 7 নাম্বার সেকশনে আছি। আমরা দেখতে দেখতে কিন্তু একদম কোর্সের শেষ দিকে চলে এসেছি। তো শেষের দিকে আমরা অনেক খুচরা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, যেগুলো আমাদের রিডিং পড়ার ক্ষেত্রে অনেক কাজে দিবে। তো অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। সম্পূর্ণ ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে আমি কি বোঝাতে চাচ্ছি। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 39 নাম্বার ক্লাস। বরাবরের মতোই আমি মাসুদ পারভেজ আছি আপনাদের সাথে এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে। আর কোর্সটি আপনাদেরকে অফার করছে আমাদের প্রিয় ইজি ইংলিশ স্কুল। বন্ধুরা, আমরা এখন 7 নাম্বার সেকশনে আছি। তো 7 নাম্বার সেকশনে আমরা অনেক খুচরা কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আর ব্যাপারটা হচ্ছে দেখেন, আমরা সেকশন 1 থেকে শুরু করে সেকশন 6 পর্যন্ত আমরা এক একটা সেকশনকে এক একটা উদ্দেশ্য হাসিল করার জন্য ডিজাইন করেছিলাম। তো অনেক জিনিস আছে যেগুলো মানে শুরুর দিকে রাখতে পারিনি কারণ অ্যাডভান্স, আবার মানে হচ্ছে এটাই আর কি, মানে শুরুর দিকে রাখতে পারিনি। তো ওই বিষয়গুলোই আমরা সেকশন 7-এ হচ্ছে যে কভার করার চেষ্টা করছি আর কি। ঠিক আছে, আচ্ছা। তো চলেন আমরা সামনের দিকে যাই। তো বন্ধুরা, আজকে যে আমাদের ক্লাস, এই ক্লাসটা হচ্ছে আমাদের 39 নাম্বার ক্লাস, 7 নাম্বার সেকশনের 3 নাম্বার লেকচার। আজকের ক্লাসে মূলত আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ভার্বের সাথে ইডি এর উচ্চারণ, আর একটা হচ্ছে ভাওয়াল হিসেবে ওয়াই এর উচ্চারণ। ঠিক আছে, যখন আলোচনা করব তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি যখন আলোচনা করব সাথে সাথে কেউ প্রশ্ন করবেন না, কারণ আপনার প্রশ্ন উত্তর ক্লাসেই থাকবে। হ্যাঁ, আপনারা জানেন যে আমি কিভাবে ক্লাস সাজাই। তো আশা করি যে আমার কথাটা শেষ পর্যন্ত শুনলে উত্তর আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, মানে আপনি কথা বললাম, বুঝলেন না, সাথে সাথে হাত তুললেন, দরকার নেই, একটু ওয়েট করেন। দেখেন আমি আমার আমার কথার মধ্যে আপনি উত্তর পান কিনা সেটা একটু আপনি দেখেন। তো প্রথমে তাহলে আমরা আলোচনা করব হচ্ছে যে ভার প্লাস ইডি এর উচ্চারণ খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। মনোযোগ দিয়ে খেয়াল করেন, ভার প্লাস ইডি এর উচ্চারণ। তো ভার প্লাস ইডি, ইডি এর ব্যাপারটা পরে আসি। প্রথম প্রশ্ন হচ্ছে ভার্ব জিনিসটা কি। মানে এই যে কথাটা লিখছি ভার্ব, ভার্ব জিনিসটা কি, মানে ভার্ব কাকে বলে এটা একটু বলি আগে শুনেন। ভার্ব কাকে বলে? ভার্ব বলে হচ্ছে যে ইংরেজি শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়। আমরা ইংরেজি যে শব্দ ব্যবহার করি, ইংরেজি শব্দের অর্থ আছে না? অর্থ আছে। যেমন আমরা যদি বলি পেন, পেন মানে কলম। তো এই পেন বলে কিন্তু কোনো কাজ করা বোঝায় নাই। আমরা যদি বলি গুড, ভেরি গুড, অর্থ কি? খুব ভালো। এই খুব ভালো কথার মধ্যে কিন্তু কাজ করা, মানে এই শব্দ দিয়ে কিন্তু কোনো অ্যাকশন বা কোনো কাজ করা বোঝায় নাই। কিন্তু আমরা যদি বলি ড্রাইভ, ড্রাইভ মানে কি? চালানো। তাহলে এই ড্রাইভ ইংরেজি শব্দটা কিন্তু একটা ভার্ব। আমরা যদি বলি রান, রান মানে দৌড়ানো, এই দৌড়ানো এই শব্দটা কিন্তু একটা ভার্ব। ঠিক কিনা বলেন? আমরা যদি বলি ফেইল, মানে কি? ব্যর্থ হওয়া, এই ফেইল শব্দটা কিন্তু একটা ভার্ব। অর্থাৎ ভার্ব বলা হয় যে ইংরেজি শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝাবে, সেটাই কি ভার্ব। যেমন উদাহরণস্বরূপ যেটা বললাম আর কি, আমরা রান বলতে পারি, আমরা ড্রাইভ বলতে পারি। হ্যাঁ, ড্রাইভ, রান, ড্রাইভ, রান মানে দৌড়ানো, ড্রাইভ মানে চালানো। এই জাতীয় আরো যত শব্দ আছে এইগুলি হচ্ছে কি? এগুলো হচ্ছে ভার্ব। কি বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ভার্ব, মানে এমন শব্দ যেগুলো দিয়ে কাজ করা বোঝাবে। দেখেন, এগুলো কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের কথা। রিডিং পড়ার মধ্যে আসলে ভার্বের কোনো কাজ নেই। ভার্ব কাজে লাগবে কখন? বাক্য তৈরি ঘরের ক্ষেত্রে, সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে ভার্ব কাজে লাগবে। রিডিং পড়ার মধ্যে ভার্ব আসলে ওরকম কাজে নাই, কিন্তু তারপরেও যেহেতু দেখে দেখে পড়ার একটা বিষয় আছে, সেই জন্য আসলে মানে দেখাইতে হয় আর কি, বুঝাইতে হয়। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন ভার্ব কাকে বলে। ভাই বলেন, আমার পরে বলেন, ভার্ব কাকে বলে? যে ইংরেজি শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়। বলেন বলেন, যে ইংরেজি শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, যে ইংরেজি শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, ওই ইংরেজি শব্দটাই হচ্ছে কি? ভার্ব। ঠিক আছে, আচ্ছা। একটা ভালো নিউজ আছে,
আলহামদুলিল্লাহ আমার গলার প্রবলেমটা ঠিক হয়ে গেছে। আপনারা অনেকে দেখছেন যে মাঝখানে আমি কথা বলতে পারি নাই। হ্যাঁ, অনেক কষ্ট হইতো আমার কথা বলতে, অনেক এনার্জি দেওয়া লাগতো। হ্যাঁ, গলাতে আওয়াজ বের হইতো না, আমার কথা কেউ বুঝতো না। রিক্সাওয়ালার মামারা গিয়ে বলতাম মামা যাবেন ঢাকা ইউনিভার্সিটি, কথা বুঝতো না। তো আলহামদুলিল্লাহ আমার গলাটা ভালো হয়ে গেছে। এটা আমার জন্য অনেক বড় একটা গুড নিউজ, কারণ এটার ভুক্তভোগী আমি প্রায় 2 থেকে 3 মাসের মতো ছিলাম। হ্যাঁ, মানুষের গলা ভাঙলে নর্মালি 7 দিনে ভালো হয়। আমি অনেক ডাক্তারের ভিডিও দেখছি, কোনো গলা ভাঙ্গা যদি 15 দিনের বেশি থাকে বা 1 মাসের বেশি থাকে তাহলে সেটা সিরিয়াস কোনো সমস্যা। তো আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, না জানি বড় কোনো ইনজুরি হয়েছে কিনা। হ্যাঁ, আদৌ ঠিক গলার স্বর নষ্ট হয়ে যাওয়ার কিন্তু অনেক কেস পৃথিবীতে আছে। তো যাক আলহামদুলিল্লাহ। তো এটা একটা কারণ বলি, একটা মজিজা বা একটা রহমত বলতে পারেন, আল্লাহর কুদরত। তো আম্মা আমাকে একটা কথা বলতো যে তুই রেগুলার কোরআন তেলাওয়াত কর, রেগুলার কোরআন একদিনও মিস দিবি না, রেগুলার কোরআন তেলাওয়াত কর। হ্যাঁ, কোরআন তেলাওয়াত করার যে ব্যাপারটা আসলে আমার মাঝে মাঝে মিস যায়। মাসে 1 দিন 2 দিন করি, সপ্তাহে 1 দিন মন চাইলে করি, না করলে না করি। আম্মা আমাকে পরামর্শ দিল যে তুই রেগুলার কোরআন তেলাওয়াত কর। তারপর থেকে আমি টানা প্রায় 1 মাসের মতো রেগুলার কোরআন তেলাওয়াত করছি, এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করছি যে আল্লাহ, সুর দিয়ে কোরআন তেলাওয়াত করার জন্য হলো তুমি আমার কণ্ঠটা ঠিক করে দাও। নামাজে যখন কিরাত পড়ি, আগে কত সুন্দর করে পড়তাম, কিরাত কিরাত পড়ার সময় যেটা হয় যে গলা ফ্যাস ফ্যাস করে, মানে মন খুলে আল্লাহরে ডাকবো সেটাও পারি না, এরকম একটা অবস্থা ছিল। হ্যাঁ, এই পেইন মানে যার যে সমস্যা হয় সেই বুঝে। বুঝছেন, গলা ভাঙলে কিন্তু কথা বলতে অনেক কষ্ট হয়, 3 দিন 4 দিন বিরক্ত হয়ে যাবেন। তো যাক আল্লাহর রহমতে এখন আমার গলা ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যথেষ্ট ঠিক হয়ে গেছে, 90% প্লাস ঠিক হয়ে গেছে। আচ্ছা চলেন পড়ায় ফিরে আসি। তাহলে ভার্ব কাকে বলে? যে ইংরেজি শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, ঠিক আছে, সেটা হচ্ছে ভার্ব। ওকে। তো যখনই আমরা ভার্ব বিষয়টা নিয়ে কথা বলি, তো অটোমেটিক এটার সাথে কিছু জিনিস চলে আসে। হ্যাঁ, মানে ভার্ব কথাটা বলার সাথে সাথে অটোমেটিক কিছু আলোচনা অটোমেটিক চলে আসে। আলোচনাটা কি? আলোচনাটা হচ্ছে যে কোনো একটা ভার্বের 5টা রূপ আছে। কয়টা রূপ আছে ভাই? 5টা ফর্ম আছে। যে কোনো ভার্ব, এমন শব্দ যেটা কিনা কোনো কাজ করা বোঝায়, ওই শব্দের 5টা রূপ আছে। রূপ কেমন? এই যে ধরেন আমি এখানে আসছি, ক্লাস নিচ্ছি, এখন টি শার্ট পরে আসছি, এটা একটা রূপ। তো এখন যদি আমি আরেকদিন যদি আমি পাঞ্জাবি পরে ক্লাস নিই, ওটা আরেকটা রূপ, মানে আরেকটা সুরত। যদি আমি আরেকদিন ব্লেজার পরে আসি, আরেকটা সুরত, শার্ট পরে আসি, আরেকটা সুরত। তো এরকম আর কি, ভার্ব এরকম 5টা সুরতে ব্যবহার হয়। 5টা কি ব্যবহার হয়? 5টা সুরতে, 5টা চেহারাতে ভার্ব আসে। তো এই 5টা সুরত সম্পর্কে একটু আগে আপনাদেরকে একটু দেখাই, খেয়াল করেন। অনেক কথা মাথার উপর দিয়ে যাবে, যাক সমস্যা নেই, জাস্ট একটু একটু করে বোঝার চেষ্টা করেন। দেখেন, প্রথম যে সুরতটা লাল কালি দিয়ে মার্ক করি, খেয়াল করেন। প্রথম যে রূপ বা সুরত বা চেহারা, সেটা হচ্ছে ভার্বের রুট ফর্ম। রুট ফর্ম মানে হচ্ছে যে অবস্থায় ভার্বটা জন্ম নিছে, মানে জন্মগত রূপ আর কি, মানে ভার্বটা এইভাবেই জন্ম নিছে। ধরেন একটা ভার্ব, ধরেন জাম্প। জাম্প মানে কি? লাফানো। হ্যাঁ, কালেক্ট, এটা এইভাবেই জন্ম নিছে, মানে জন্মগত ভাবেই এই ভার্বের চেহারা এরকম। ঠিক আছে, ওকে। তারপর দ্বিতীয়ত আছে থার্ড পার্সন সিঙ্গুলার ফর্ম। এখানে টিপি মানে মানে লেখার জায়গা নাই, এই কারণে আমি টিপি দিয়ে বুঝাইছি। টিতে থার্ড, পিতে পার্সন সিঙ্গুলার ফর্ম। তো এটা বলতে কি বোঝায়? দেখেন, ভার্ব যখন আমরা ব্যবহার করি, ভার্ব এটা কর্তা অনুসারে ভার্বের রূপটা চেঞ্জ হয়। কর্তা অনুসারে, ধরেন আমি করতেছি, আমি বলতেছি যে আমি ভাত খাই। হ্যাঁ, আই ইট রাইস। আপনি ভাত খান বা তুমি ভাত খাও, ইউ ইট রাইস। যদি বলি সে ভাত খায়, তখন না ওই রূপটা চেঞ্জ হয়ে যায়। এটা সেন্টেন্স মেকিং কোর্স আরো ভালো বুঝতে পারবেন। তো যাই হোক, থার্ড পার্সন সিঙ্গুলার ফর্মে যেটা হয় যে ভার্বের সাথে এস যুক্ত হয় বা ই এস যুক্ত হয়। তো এখানে এস এর উদাহরণ নিয়ে আসছি সহজে বোঝানোর জন্য। ই এস আনলে ব্যাপারটা অনেকের কাছে কঠিন লাগতে পারে। যাই হোক, মানে থার্ড পার্সন সিঙ্গুলার ফর্মে একটা এস যুক্ত হয়। মানে ব্যাপারটা এরকম যে ধরেন একটা মানুষ শার্ট পরে আছে, উপর থেকে একটা টাই যুক্ত হয়ে গেল।
মানে রূপটা একটু চেঞ্জ হয়ে গেল আর কি, সুরতটা একটু চেঞ্জ হয়ে গেল। ওকে, আচ্ছা, 3 নাম্বার যে ফর্মটা সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ফর্ম। ভার্ব প্লাস আইএনজি ফর্মটা কি? এটাকে কন্টিনিউয়াস ফর্মও বলে। ভার্ব প্লাস আইএনজি ফর্ম মানে হচ্ছে ভার্বের যে জন্মগত যে রূপ, এই জন্মগত রূপের সাথে আইএনজি যুক্ত হয়। ভার্বের জন্মগত রূপের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। ঠিক আছে, এখানে আবার কিছু স্পেলিং এর রুল আছে। অনেক সময় আমরা দেখতে পাই যে জন্মগত রূপের সাথে আইএনজি যুক্ত হইলেও অনেক সময় কোনো লেটার ডাবল হয়, কোনো লেটার মিউট হয়ে যায়, বাদ হয়ে যায়। ওই আইএনজি যে ক্লাসটা ছিল ওটার মধ্যে কিন্তু ওগুলা নিয়ে আমরা কথা বলছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তৃতীয় রূপ আর কি। আমার কিন্তু এগুলো বোঝানোর উদ্দেশ্য না। হ্যাঁ, 5টা ফর্ম আপনাদেরকে মুখস্থ করাবো ওইটা উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য অন্যটা, জাস্ট আপনাদেরকে একবার মানে টাচ দিচ্ছি আর কি, খেয়াল করেন। চতুর্থ চতুর্থ হচ্ছে সিম্পল পাস্ট ফর্ম। ঠিক আছে, সিম্পল পাস্ট ফর্ম। তো সিম্পল পাস্ট ফর্মটা একটু ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এই জন্মগত যে রূপ আছে জাম্প, এর সাথে ইডি যুক্ত হয় রেগুলার ভার্বে। হ্যাঁ, রেগুলার ভার্ব, ভার্বের মধ্যে 2টা প্রকার আছে। ঠিক আছে, ওটা একটু পরে বলতেছি, যাই হোক। তো এ দেখেন ইডি যুক্ত হয়েছে জন্মগত কিন্তু, মানে এতটুকু কিন্তু জন্মগত রূপ মানে রুট ফর্ম, এই যে রুট ফর্ম এটা, কিন্তু পরবর্তীতে কি হয়েছে? ইডি যুক্ত হয়েছে পাস্ট সিম্পল পাস্ট ফর্মের বেলায়। ঠিক একইভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম বলে একটা ফর্ম আছে, যেখানেও আপনার মেইন মানে রুট ভার্বের সাথে আপনার ইডি যুক্ত হয় আর কি। কি যুক্ত হয়? ইডি যুক্ত হয়। আচ্ছা, শব্দের শেষে মানে সরি ভার্বের শেষে ইডি যুক্ত হবে কি হবে না এর উপর ভিত্তি করে ভার্বকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রেগুলার ভার্ব আর একটা হচ্ছে ইররেগুলার ভার্ব। হ্যাঁ, এগুলো সেন্টেন্স মেকিং এর আলোচনা আসলে। তো এতটুকু বুঝে রাখেন যে রেগুলার ভার্বের শেষে ইডি যুক্ত হয়। কথাটা একটু মনে রাখেন, রেগুলার 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 ভার্বের শেষে ইডি যুক্ত হয়। হ্যাঁ, ইররেগুলার ভার্ব কম, রেগুলার ভার্বের সংখ্যাই বেশি। আচ্ছা, তো এখন আজকের ক্লাসে আমরা কি জানি বলছিলাম ভাই? আজকের ক্লাসে আমরা কি বলছিলাম, আমরা কি আলোচনা করব? যে ভার্ব প্লাস ইডি যুক্ত শব্দের উচ্চারণ। ভার্ব প্লাস ইডি যুক্ত শব্দের উচ্চারণ তার মানে হচ্ছে যে আমরা এই যে 2টা প্রকার আছে, হ্যাঁ, সিম্পল পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মের, মানে রেগুলার ভার্বের সিম্পল পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মের শেষে যে ইডি যুক্ত হয়, এই টপিকটা নিয়ে মূলত আমরা হচ্ছে আলোচনা করব। ঠিক আছে, এই অংশটা নিয়ে দেখেন অনেক শব্দের শেষে কিন্তু ইডি আছে। যেমন রেড, রেড একটা শব্দ, খেয়াল করেন, আর ইডি রেড। আচ্ছা, একটু নিচে লিখি, আর ইডি রেড, রেড মানে লাল। হ্যাঁ, এই রেডের শেষেও কিন্তু ইডি আছে। তারপর আমরা যদি বলি বেড, বেড মানে কি? বেড মানে বিছানা, বিইডি বেড। এই বেড শব্দের শেষেও কিন্তু ইডি আছে, কিন্তু এই শব্দগুলো আমাদের আলোচ্য বিষয় না। এগুলো তো উচ্চারণ করা অনেক ইজি, আমরা সেকশন 2তে পড়ে আসছি, তাই না? আমরা আলোচনা করব মূলত ভার্বের শেষে ইডি, সাধারণ শব্দের শেষে ইডি। এগুলো আমাদের আজকের ক্লাসে আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভার্বের শেষে ইডি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা আলোচনা করব ভার্বের শেষে যে ইডি যুক্ত হয় এরকম যে শব্দগুলো আছে এই শব্দগুলোর উচ্চারণ। ঠিক আছে, আচ্ছা, এবার সবাই একটু হাত তুলেন, একটু মনোযোগ বাড়ায় দেন, আসল খেলা এখন শুরু হবে। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলবেন, আমি নামায় দিব পরে। হাত নামানোর দায়িত্ব আমার, আপনারা তুলবেন, আমি নামাবো। এত কম স্টুডেন্ট অ্যাক্টিভ, তাহলে কেমন হবে? ভাই আপনারা কি 26 জনই ক্লাসে? এত এত 80 জন স্টুডেন্ট আমি ক্লাসে দেখতে পাচ্ছি। ভাই হাত তোলার কারণ আছে তো, মনোযোগ আকর্ষণ করো, সব জায়গায় তো আমি হাত তুলাই না। ঠিক আছে, এবার আর হাত তুলতে হবে না। ওকে ওকে, ফাইন ফাইন, আমি নামায় দিচ্ছি হাত। আমি নামায় দিচ্ছি, আপনারা কেউ নামাবেন না, হাত নামানোর দায়িত্ব আমার। ওকে, ভুল করে আর কেউ হাত তুলেন না, খেয়াল করেন। তো এখন কথা হচ্ছে যে আসল খেলা এখন শুরু আর কি। ঠিক আছে, তো ভার্বের শেষে ইডি, অনেকে বলতেছেন হাত তোলার অপশন মানে খুঁজে পাচ্ছেন না বা এরকম কিছু একটা। তো আপনাদের যদি কোনো সমস্যা হয়, যেমন অনেকদিন ধরে জুম চালান না,
তো সেই ক্ষেত্রে আমাদের হটলাইনে মানে মেসেজ করবেন, ভয়েস করবেন যে স্যার আমি হাত তুলতে পারতেছি না, কেমনে হাত তুলতে হয় ভুলে গেছি। আমরা আপনাদেরকে টিউটোরিয়াল ভিডিও বানিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? মানে টিউটোরিয়াল ভিডিও পাঠিয়ে দিব। ওকে, চলো সামনে আগে। তো ভার্ব প্লাস ইডি এর উচ্চারণ আর কি। এবার আসল খেলা শুরু। একটু ভালোভাবে দেখেন, লক্ষ্য করেন। এখানে আমরা ভার্ব প্লাস ইডি যুক্ত কিছু শব্দ দেখতে পাচ্ছি, দেখেন। হ্যাঁ, যেমন জাম্প মানে হচ্ছে লাফানো, জাম্প মানে লাফানো, শেষে ইডি আছে। কিল মানে হত্যা করা, শেষে ইডি আছে। প্রিন্ট মানে ছাপানো, শেষে ইডি আছে। ওয়ান্ট মানে চাওয়া, শেষে ইডি আছে। যারা হাত তুলতে পারেন নাই সমস্যা নাই, বললাম তো, মেসেজ করবেন স্যারকে, ভয়েস করবেন, আজকে না, ক্লাসের সাথে দিক নির্দেশনা দিব কিভাবে চাইতে হবে, তার সমস্যা নেই। তো দেখেন, ভার্বের শেষে ইডি যুক্ত আছে। চলেন এবার আমরা একটা কাজ করি, একটা একটা করে আমরা শব্দ উচ্চারণ করার চেষ্টা করি। তো প্রথমে আমরা এই শব্দটা উচ্চারণ করার চেষ্টা করি। চলেন আমরা নিচে লিখি, খেয়াল করেন। আচ্ছা চলেন। তো আমরা এতদিন পর্যন্ত 38 নম্বর ক্লাস পর্যন্ত আমরা যে রুলগুলো পড়ছি, ওই রুলগুলো অ্যাপ্লাই করে আমরা চলেন এই শব্দটাকে উচ্চারণ করার চেষ্টা করি। চলেন, ওকে, চলেন। তো আমরা দেখতে পাচ্ছি এই শব্দটা একটা বড় শব্দ। হ্যাঁ, মানে একাধিক সিলেবল বিশিষ্ট শব্দ। কিভাবে বুঝলাম? যে ভাওয়াল গুলো ছড়ায় ছিটায় আছে। যখন আপনারা দেখবেন একটা শব্দের মধ্যে ভাওয়াল গুলো একটু ছড়ায় ছিটায় আছে, তার মানেই বুঝবেন এটা বড় শব্দ, তার মানেই বুঝবেন এখানে সিলেবল ডিভিশন প্যাটার্ন আরো হাবিজাবি অ্যাপ্লাই করতে হবে। 6 নম্বর সেকশনে আমরা পড়ছি সিলেবল ডিভিশন প্যাটার্ন কি, হ্যাঁ, সিলেবল ডিভিশন সিকোয়েন্স, এই বিষয়গুলো কিন্তু আমরা পড়ছি। তো এখন অনেকেই বলবেন যে ভুলে গেছি। ভাই, ভুলে গেলেও মনে রেখেন, মনে করার চেষ্টা করেন। হ্যাঁ, পরবর্তী ক্লাস এক সপ্তাহ পর, মানে আরো কয়েকদিন পরে হবে, মানে আগামী সপ্তাহ হবে। সো মাঝখানে আপনারা 4-5 দিন সময় পাবেন। তো এই সময়ে একটু দেখে নিন, বিশেষ করে 6 নম্বর সেকশনটা একটু দেখে নিন। হ্যাঁ, তাহলে হবে কি, তাহলে এই যে আমি বলতেছি এটা আপনি মানে মাথায় ঢুকবে সহজে। আচ্ছা চলেন। তো আমরা কি বলছিলাম, যে কোনো বড় শব্দ আমরা যখন ভাগ করব, প্রথমে দেখতে হবে সাফিক্স প্রিফিক্স আছে কিনা, এগুলো দেখতে হবে, অনেক কিছু আমাদেরকে দেখতে হয়, চেক করতে হয়। তো সিলেবল ডিভিশনের প্যাটার্নে একটা রুল হচ্ছে এরকম, যে আমাদেরকে একটা ভাওয়াল থেকে আরেকটা ভাওয়াল পর্যন্ত গুনতে হয়। তো একটা ভাওয়াল থেকে আরেকটা ভাওয়াল পর্যন্ত যদি আমরা গুনি, তাহলে আমরা যেটা পাই, দুই পাশে দুইটা ভাওয়াল, মাঝখানে দুইটা কনসোনেন্ট। তাহলে এই বরাবর যদি আমরা ভাগ করে দিই, হিসাব অনুযায়ী তো এই বরাবরই ভাগ হয়, তাই না? আমরা একটা প্যাটার্ন পড়ছিলাম না, যে দুই পাশে যদি ভাওয়াল থাকে এবং মাঝখানে দুইটা কনসোনেন্ট থাকলে দুই কনসোনেন্ট বরাবর ভাগ করে দিতে, এটা একটা প্যাটার্ন, সিলেবল ডিভিশন প্যাটার্ন। মনে আছে? মনে না হলেও আজকে দেখে রাখেন। যদি দুই পাশে দুইটা ভাওয়াল এবং মাঝখানে দুটো কনসোনেন্ট থাকে, তাহলে দুই কনসোনেন্ট বরাবর কেটে দিতে হয়, এটা একটা প্যাটার্ন। তো আমাদের কিন্তু এই শব্দটা এই প্যাটার্নের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, এটা এটা আমরা মুছাই দিই। তো এই প্যাটার্নে পড়ে গেছে, তাহলে এখন উচ্চারণটা কি হবে খেয়াল করেন। জাম পেড, কি উচ্চারণ হয়, তাই না? জাম্পেট, এরকম একটা উচ্চারণ হয়, ঠিক কিনা? ইয়েস অর নো? এরকম নিয়ম অনুসারে ভাই, ভুল শুদ্ধ পরে দেখা যাবে, নিয়ম অনুসারে তো এরকমই হয়, ঠিক কিনা? নিয়ম অনুসারে এরকম হয়। তারপরে আমরা যদি এই শব্দটার উচ্চারণ দেখি, হ্যাঁ, এই শব্দটা উচ্চারণ যদি দেখি, এই শব্দটার উচ্চারণ কেমন হয়, আমরা একটু ফাস্ট ফরওয়ার্ডে যাই, কারণ হচ্ছে ক্লাসটা আহ আচ্ছা না, ফাস্ট ফরওয়ার্ড না, আমি ভেঙেই দেখে, খেয়াল করেন। যেমন দেখেন, KILLED। তো এটাকেও যদি আমরা সিলেবল ডিভিশন প্যাটার্ন অনুযায়ী ভাগ করি, তাহলে এটা ভাওয়াল, এটা ভাওয়াল, এটা কনসোনেন্ট, এটা কনসোনেন্ট, অর্থাৎ এই বরাবর ভাগ হবে। তাহলে দেখেন, প্রথম অংশের উচ্চারণ কিল, পর অংশের উচ্চারণ লেড। হ্যাঁ, একই কনসোনেন্ট দুইবার থাকলে একটা কনসোনেন্ট ধরে উচ্চারণ করতে হবে, ফাইন। তাহলে সেই অনুসারে উচ্চারণ করলে এই শব্দের উচ্চারণ হয় কিলেড। কি উচ্চারণ হয়? বলেন বলেন বলেন, কি উচ্চারণ হয়? কিলেড, এরকম উচ্চারণ হয়। তারপরে দেখেন এই শব্দটা আমরা দেখাই। যেমন এই শব্দটা যদি আমরা উচ্চারণ করি, খেয়াল করেন। যেমন দেখেন, PRINTED, ঠিক আছে, এরকম। তো এটাকেও আমরা সিলেবল ডিভিশন প্যাটার্ন অ্যাপ্লাই করব। যেমন এটা ভাওয়াল, এটা কনসোনেন্ট, এটা কনসোনেন্ট, এটা ভাওয়াল, তাহলে এই বরাবর কেটে দিতে হবে, এটা আমাদের সিলেবল ডিভিশন প্যাটার্নের একটা রুল। তো তাহলে প্রথম অংশের উচ্চারণ হচ্ছে প্রিন, পরের অংশের উচ্চারণ হচ্ছে টেড, তাই না? তাহলে আমাদের নিয়ম অনুসারে এটার উচ্চারণ হয় প্রিন্টেড। আচ্ছা, ঠিক একইভাবে এই শব্দটার উচ্চারণ হয় ওয়ান্টেড। কি উচ্চারণ হয়? ওয়ান্টেড। তাহলে কি পেলাম আমরা? এটার উচ্চারণ পেলাম জাম্পেড, এটার উচ্চারণ পেলাম কিলেট, এটার উচ্চারণ পেলাম প্রিন্টেড,
এটার উচ্চারণ পেলাম ওয়ান্টেড। যারা শুদ্ধটা জানেন তারা মুখে তালা দিয়ে থাকেন ভাই। হ্যাঁ, আমি আস্তে আস্তে বুঝাচ্ছি। অনেকে আছেন আগে থেকে এই শব্দগুলো শুদ্ধ উচ্চারণ জানেন, তারা মুখে তালা দিয়ে থাকেন, কিন্তু নিয়ম অনুসারে কিন্তু এগুলো হওয়ার কথা। তো এখন এই যে উচ্চারণগুলো আমরা পেলাম, যে আমরা পেলাম জাম্পেড, কিলেড, প্রিন্টেড, ওয়ান্টেড, এই উচ্চারণগুলো আদৌ কোনো সঠিক উচ্চারণ না, এগুলো ভুল উচ্চারণ। এই শব্দগুলো নিয়ম অনুসারে কিন্তু জাম্পেডই হয় ভাই। আমি তো দেখাইলাম কেমনে, মানে সরাসরি কিন্তু বলিনি এটার উচ্চারণ জাম্পেড, আমি কিন্তু ভেঙে ভেঙে দেখাইছি জাম্পেড হয়, এটা ভেঙে ভেঙে দেখাইছি কিলেড হয়, এটা ভেঙে ভেঙে দেখাইছি প্রিন্টেড হয়, এটা ওয়ান্টেড হয়। এরকমই হয়, তাই না? এই যে আমরা অনেক সময় বলি প্রিন্টেড কপি, আমরা বলি না ওয়ান্টেড। ওয়ান্টেড শব্দটা আমরা বলি অনেকে, ওয়ান্টেড আমরা বলি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। হ্যাঁ, তাই না? বাংলাদেশে বর্তমানে অনেক মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল আছে, তাই না? আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করুক। আচ্ছা, তো এখন এই ওয়ান্টেড, কিন্তু ভাই এই উপরের যে উচ্চারণগুলো আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে ভুল উচ্চারণ। কি উচ্চারণ? ভুল উচ্চারণ, প্রত্যেকটাই ভুল উচ্চারণ। তাইলে আপনি যে 1 নম্বর ক্লাস থেকে 38 নম্বর ক্লাস পর্যন্ত যা পড়ছেন, বিশেষ করে সিলেবল ডিভিশন প্যাটার্ন অ্যাপ্লাই করে আপনি যদি এই শব্দগুলো পড়ার চেষ্টা করেন, আপনার উচ্চারণ কি সঠিক হবে না ভুল হবে? বলেন। অবশ্যই ভুল হবে। এজন্য এই ইডি যুক্ত ভার্বের সাথে ইডি যুক্ত শব্দের উচ্চারণ আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। এই জন্যই মূলত এই ক্লাসটা। তো এই শব্দগুলোর সঠিক উচ্চারণ কি? এই শব্দগুলোর সঠিক উচ্চারণ হচ্ছে, উপরে লিখছি ভুল উচ্চারণগুলা, উপরের দিকে ভুল উচ্চারণ দেওয়া আছে। সঠিক উচ্চারণ কি? জাম্পড। সঠিক উচ্চারণ কি? জাম্পড। খেলা দেখেন। হ্যাঁ, এখানে ডি ডি এর কোন উচ্চারণই নাই, এখানে ট এর উচ্চারণ দেখেন জাম্পড। আবার এখানে ই এর কোন উচ্চারণই হইল না। তারপর দেখেন কিল্ড, এখানে ই এর উচ্চারণই হয় নাই। তারপরে দেখেন এখানে লেখা প্রিন্টেড, এখানে আছে ই, কিন্তু ই এর শর্ট সাউন্ড না দিয়ে আই এর শর্ট সাউন্ড দিল, তাই না? এরকম একটা উচ্চারণ হইল। তারপরে দেখেন এখানে আছে ওয়ান, আমরা বলছিলাম দেখেন এখানে আসলে ওয়ান্টেড, কিন্তু এটা হচ্ছে ওয়ান্টিড। এই শব্দগুলোর সঠিক উচ্চারণ হচ্ছে এটা, এগুলো হচ্ছে সঠিক উচ্চারণ। তো এখন কথা হচ্ছে ভাই, আমি তো মাত্র কয়েকটা শব্দের মধ্যে 4টা শব্দ দিয়ে দেখাইছি, এরকম হাজার হাজার ভার্ব আছে যে ভার্বের শেষে ইডি 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 যুক্ত হয়। রেগুলার ভার্ব আছে হাজার হাজার, হাজার হাজার রেগুলার ভার্ব আছে যে ভার্বের শেষে ইডি যুক্ত হয়। তো এখন আপনি যদি ওই 6 নম্বর সেকশনে দেখানো প্যাটার্ন অনুযায়ী এগুলাকে উচ্চারণ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু উচ্চারণ সঠিক হবে না। তার মানে আমাদেরকে ওই হাজার হাজার ভার্বের ওই পাস ফর্ম, পাস সিম্পল পাস ফর্ম এবং পাস পার্টিসিপল ফর্ম, রেগুলার ফর্ম যেটা রেগুলার ভার্বের, ওগুলাকে শুদ্ধভাবে উচ্চারণ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? কিছু জিনিস জানতে হবে, ঠিক আছে? আমি বলতে চাচ্ছি যে এই যে শব্দের উচ্চারণগুলো এরকম হলো, এটা কিভাবে হলো, মূলত এগুলো কিভাবে হলো। তো এটা কিভাবে হলো, এটা বোঝার জন্য আপনাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ভার্বের শেষে ইডি যুক্ত শব্দের উচ্চারণের নিয়ম জানতে হবে। মানে এই শব্দটা কিভাবে জাম্পড হইলো, এটা কিভাবে কিল্ড হইলো, এটা প্রিন্টেড না হয়ে প্রিন্টিড কেন হইলো, ওয়ান্টেড না হয়ে ওয়ান্টিড কেন হইলো, এই বিষয়গুলো যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে অবশ্যই ভার্বের শেষে ইডি যুক্ত শব্দের উচ্চারণের নিয়ম জানতে হবে। কি বুঝতে পারছেন? আমরা ধাপে ধাপে আমরা হচ্ছে ক্লাসের ভিতরে ঢুকতেছি। আপনি যখন ইডি যুক্ত শব্দের উচ্চারণের নিয়ম জানবেন, তখন আপনি বুঝতে পারবেন, ও আচ্ছা, এটা তো জাম্পেট না, এটা মানে জাম্পড। বুঝে বুঝে রিডিংটা ধরতে পারবেন, পড়তে পারবেন। আচ্ছা, তো আমরা কি করব ভাই? আমরা হচ্ছে এই টপিকটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। হ্যাঁ, আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। পয়েন্টটা কি? একটু মনোযোগ দিয়ে শুনে। পয়েন্টটা হচ্ছে আমাদেরকে দুটা টপিক একটু বুঝতে হবে। একটা হচ্ছে ভয়েসলেস সাউন্ড কাকে বলে, কি, আরেকটা হচ্ছে ভয়েস সাউন্ড কাকে বলে বা কি, এই জিনিসটা আসলে কি। যদিও সেকশন 7-এর প্রথম ক্লাসে আমরা ভয়েসলেস সাউন্ড এবং ভয়েস সাউন্ড নিয়ে আলোচনা করছি, তারপরও এই ক্লাসে আমি আরো একবার দেখাবো। এইটা গুরুত্বপূর্ণ। আপনি যদি ওইটা বুঝতে চান যে জাম্পেট না হয়ে কেন জাম্পড হইলো, আছে ডি, উচ্চারণ হইলো টি,
ওটা বোঝার জন্য আপনাকে এই দুটা টপিক বুঝতে হবে, ভয়েসলেস সাউন্ড কি এবং ভয়েস সাউন্ড কি। ভাই আমি মুখস্থ করাই না, মুখস্থ করাইলে আমার এগুলো আলোচনার দরকার নেই, ডিরেক্ট সূত্র দেখায় দিলেই পারেন, কিন্তু আমি চাচ্ছি যে একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ব্যাপারটা বুঝাই দিতে, মাথায় ঢুকাইতে চাচ্ছি। আচ্ছা খেয়াল করেন, আমরা এখন এই দুটা জিনিস জানবো যে ভয়েসলেস সাউন্ড কি এবং ভয়েস সাউন্ড কি, বাংলাতে নিচে উচ্চারণ লিখে দেওয়া আছে। আচ্ছা মনোযোগ দিয়ে খেয়াল করেন, ইংরেজিতে লেটার কয়টা আছে ভাই? ইংরেজিতে লেটার আছে 26টা, তাই না? আমরা জানি লেটার আছে 26টা, কিন্তু ইংরেজিতে সাউন্ড আছে 44টা। ইংরেজি ভাষায় 44টা সাউন্ড আছে ভাই, 44টা। ইংরেজিতে লেটার আছে 26টা আর ইংরেজিতে সাউন্ড আছে 44টা। তো এখন আবার কেউ এইটা বললেন না যে ভাই 26টা লেটার কেমনে 44টা সাউন্ড দিল, কারণ এই টপিকের উপর আলোচনা করলে আরো 20 মিনিট লাগবে। তাইলে আমার ইডি আর আলোচনা করা হবে না, খালি এগুলো ডালপালাতেই ঘোরা লাগবে। এত ডালপালার দিকে ঘোরার দরকার নেই এখন। হ্যাঁ, শুধু এতটুকু জেনে রাখেন যে ইংরেজিতে সাউন্ড আছে 44টা। ঠিক আছে? আচ্ছা, তো এখন এই যে 44টা সাউন্ড ইংরেজিতে আছে, এই 44টা সাউন্ডকে দুইটা ভাগে ভাগ করা যায়। 44টা সাউন্ডকে যেমন আমরা 26টা লেটারকে দুইটা ভাগে ভাগ করছি, ভাওয়াল এবং কনসোনেন্ট, এরকম ইংরেজির যে 44টা সাউন্ড আছে। আচ্ছা তারপরও যদি বলি যে 26টা লেটার কিভাবে 44টা সাউন্ড হলো, দেখেন সি এইচ এর সাউন্ড চ, এটা তো আমাদের ইংরেজি বর্ণের মধ্যে ছিল না। টি এইচ এর সাউন্ড থ, দ, এইগুলা কি আমাদের মেন যে চার্ট 26টা লেটারের ভিতরে ছিল? ছিল না। এক একটা ভাওয়াল একাধিক সাউন্ড দিচ্ছে। ভাওয়াল একটা, ভাওয়াল এ, কিন্তু এই এ ভাওয়াল একাধিক সাউন্ড দিচ্ছে। ভাওয়াল একটা ই, এক একটা ভাওয়াল একাধিক সাউন্ড দিচ্ছে। অনেক কনসোনেন্টও একাধিক সাউন্ড দেয়। আবার দেখতে পারবেন যে আপনার কনসোনেন্ট ডাইগ্রাফস মিলে নতুন সাউন্ড দেয়। তো এইভাবে মিলে ঝিলে ওই 26টা লেটার 44টা সাউন্ড দেয়। এটা হচ্ছে অল্প কথায় আর কি। আচ্ছা আসেন, তো ইংরেজিতে 44টা সাউন্ড আছে। 44টা সাউন্ডকে দুইটা ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, একটা হচ্ছে ভয়েসলেস সাউন্ড, তো ভয়েসলেস সাউন্ডের সংখ্যা হচ্ছে 9টি। আরেকটা হচ্ছে ভয়েস সাউন্ড, ভয়েস সাউন্ডের সংখ্যা হচ্ছে 35টি। এক পাশে হচ্ছে 9টি, একটা হচ্ছে 35টি। তো প্রথমে আমরা দেখব এই ভয়েসলেস সাউন্ড কাকে বলে, চলেন খেয়াল করেন। ভয়েসলেস সাউন্ড কাকে বলে? ভয়েসলেস সাউন্ড কাকে বলে? ভয়েসলেস সাউন্ড হচ্ছে এমন সাউন্ড যে সাউন্ড উচ্চারণ করার সময় কণ্ঠ যে নালী আছে এখানে কম্পন অনুভূত হয় না, মানে কাঁপবে না, কণ্ঠ কাঁপবে না। কি হবে না? কণ্ঠ কাঁপবে না। যেমন একটা সাউন্ড উচ্চারণ করি, এস এর সাউন্ড, একটা লেটার দেখেন এস, এস উচ্চারণ করেন, গলাতে হাত দেন, দেখেন গলাতে কোনো কাঁপন নাই, গলায় কোনো ভাইব্রেশন দেয় না। হ্যাঁ এরকম। তারপরে যদি আপনি টি উচ্চারণ করেন, কণ্ঠতে কোনো কাঁপন নেই। যদি আপনি সি এইচ এর যে উচ্চারণ চ এর মতো যদি চ উচ্চারণ করেন, চ চ চ চ, হ্যাঁ গলায় একটু নড়তেছে কিন্তু কাঁপতেছে না, ওই একটা ভাইব্রেশন যে, এটা হচ্ছে না। তো এই ধরনের 9টা সাউন্ড আছে যে সাউন্ড গুলো উচ্চারণ করার সময় কণ্ঠনালীতে কম্পন অনুভূত হয় না, কণ্ঠনালী কাঁপে না। এইগুলো হচ্ছে ভয়েসলেস সাউন্ড। ঠিক আছে? তো এরকম 9টা সাউন্ড হচ্ছে আমরা স্ক্রিনে দেখতে পারি, যে উপরের যে 9টা সাউন্ড আছে, এস এর সাউন্ড, এইচ এর সাউন্ড, সাউন্ড ই হচ্ছে আপনার মানে হালকা গলা, মানে গলা নড়তেছে, নড়া আর কাঁপা জিনিস এক না। নড়া হালকা একটা, নড়া একটা হচ্ছে কাঁপা, পার্থক্য আছে ভাই। এরকম এরকম উপরে যে 9টা সাউন্ড, এরা হচ্ছে ভয়েসলেস সাউন্ড। দেখেন টি এইচ এর দুইটা সাউন্ড, একটা হচ্ছে থ, একটা হচ্ছে দ। টি এইচ এর থ যে সাউন্ডটা, এইটা দ এর সাউন্ড, মানে ভয়েসলেস এর লিস্টের মধ্যে পড়বে না। ঠিক আছে? এই হচ্ছে 9টা হচ্ছে ভয়েসলেস সাউন্ড। আচ্ছা, তো এখন তাহলে আমাদের ভয়েসলেস সাউন্ড গুলো, এবার আমরা দেখি ভয়েস সাউন্ড কি। ভয়েস সাউন্ড হচ্ছে, ভয়েস সাউন্ড কাকে বলে? ভয়েস সাউন্ড হচ্ছে এমন সাউন্ড যে সাউন্ড গুলো উচ্চারণ করার সময় কণ্ঠনালীতে কম্পন অনুভূত হয়, মানে কণ্ঠনালী কাঁপে। কি হয়? কাঁপে। যেমন একটা লেটার যদি আমরা দেই, যেমন জেড, জেড লেটারটা উচ্চারণ করেন তো, জ, উচ্চারণ করেন, গলায় হাত দেন, জ, জ।
দেখেন, ভাই একটু ট্রাই করেন, ট্রাই করেন। দেখেন গলা কিন্তু কাঁপে, কিন্তু আপনি যদি এস উচ্চারণ করেন, গলা কাঁপে না, গলা কাঁপে না। এস হচ্ছে ভয়েসলেস, কিন্তু জেড যে সাউন্ডটা, এটা কিন্তু গলা কাঁপে, গলা কাঁপে। তো এই ধরনের 35টা সাউন্ড আছে। কয়টা? 35টা। ভাই আমার আজকের ক্লাসের উদ্দেশ্য এটাও না যে আপনাকে ভয়েসলেস আর ভয়েস সাউন্ডের উপর ক্লাস দেওয়া, জাস্ট বোঝানোর জন্য যতটুকু দরকার ততটুকু আমি বলে বলে সামনের দিকে যাচ্ছি। আচ্ছা, তো এখন এই জেড এর মতো আরো অনেক লেটার আছে যেগুলোতে গলা কাঁপে, এগুলাই হচ্ছে আপনার কি ভয়েস সাউন্ড। তো ভয়েস সাউন্ড মানে কি? এই যে 9টা যে সাউন্ড আছে দেখেন, এই যে 9টা সাউন্ড আছে, এই 9টা সাউন্ড ব্যতীত বাকি যত সাউন্ড আছে, বাকি যে 35টা সাউন্ড আছে, সবই হচ্ছে ভয়েস সাউন্ড। কথাটা দেখেন এখানে কি লেখা আছে, এগুলো কিন্তু ভয়েস সাউন্ড না ভাই, নিচের কথাটা লেখেন, উপরের 9টি সাউন্ড ব্যতীত বাকি সবগুলো ভয়েস। উপরের 9টি সাউন্ড ব্যতীত মানে ওই 9টা ছাড়া সবই ভয়েস। আমরা যখন ভাওয়াল কনসোনেন্ট পড়ছি কিভাবে পড়ছি, ভাওয়াল 5টা ব্যতীত যা আছে সবই কনসোনেন্ট, ওরকম আর কি, যে এই 9টা সাউন্ড ব্যতীত সবই ভয়েসড। তো তারপরেও যদি আমি ভয়েসের মানে কমন কিছু ভয়েস সাউন্ড দেখাই, এইগুলো হচ্ছে মোস্ট কমন। যেমন ডি এর সাউন্ড ভয়েস, বি, জি, জে, এল, এম, এন, আর, ভি, ডাব্লিউ, ওয়াই, জেড। এবং 5টা ভাওয়ালই ভয়েস সাউন্ড। আপনি বুঝেন বা না বুঝেন, এগুলাই ভয়েস সাউন্ড। কি বুঝতে পেরেছেন? মোট কথা হচ্ছে, সিম্পল ভাবে বলতে গেলে আমরা এভাবে বলতে পারি যে ভয়েসলেস সাউন্ড হচ্ছে কণ্ঠনালীতে কম্পন অনুভূত হয় না। কণ্ঠনালীতে কম্পন অনুভূত হয় না। আর ভয়েস সাউন্ড হচ্ছে কণ্ঠনালীতে কম্পন অনুভূত হয়। যেমন এস হচ্ছে ভয়েসলেস সাউন্ড, আর জেড হচ্ছে ভয়েস সাউন্ড। কণ্ঠনালী কাঁপে না, কণ্ঠনালী কাঁপে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক পার্থক্য। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আপনাদের সবার জন্য একটা প্রশ্ন। ঠিক আছে, আমি প্রশ্ন করব, আপনারা কয়েকজন হাত তুলবেন, এখান থেকে দুই একজনকে ডেকে আমি বলবো আর কি। আচ্ছা, একটা লেটার লিখি, টি। টি এর সাউন্ডটা আমি উচ্চারণ করি আচ্ছা, আমি দুই দিকে হাত তোলাবো। টি ভয়েসলেস, এটার পক্ষে কারা কারা আছে হাত তোলেন। ভয়েসলেস, আমি একটু টেস্ট করতেছি আর কি, মানে একটু উচ্চারণ করেন, গলায় হাত দিয়ে উচ্চারণ করেন, নাতে টের পাবেন না। টি ভয়েসলেস, এটার পক্ষে কারা কারা আছেন হাত তোলেন। আগে এই দলটাকে ক্লিয়ার করি। আচ্ছা, 8জন হাত তুলছেন। ভাই হাত তুলে একটু দ্রুত চলেন, ভয়েসলেস, আপনি যদি টি ভয়েসলেস এর পক্ষে থাকেন তাহলে হাত তোলেন। আচ্ছা, 10জন। ঠিক আছে, এবার আমি হাত নামাই। এবার বলেন, টি ভয়েসড মানে কণ্ঠ কাঁপে, টি উচ্চারণ করতে গেলে কণ্ঠ কাঁপে, ভাইব্রেশন হয়, ভাইব্রেশন, এর পক্ষে কারা কারা আছে? ভাই টি উচ্চারণ করতে কণ্ঠ কাঁপে, আমার তো জানা নেই। আপনারা উচ্চারণই করেন নাই, আপনারা যারা এখন হাত তুললেন তারা উচ্চারণই করেন নাই। কোথায় কাঁপে? কোথায় কাঁপে? আমি তো দেখতেছি না কাঁপতেছে। তো যাই হোক আর কি। তো যাক, মানে আপনারা হয়তো মানে বুঝতে পারবেন না। দেখেন এগুলো একটু অ্যাডভান্স জিনিস, তো সবার ক্যাচ করা একটু মুশকিল না এগুলো। ভাই এগুলোর সাথে রিডিং এর খুব বেশি একটা সম্পর্ক নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা মূল কথায় আসি, আপনি বুঝেন বা না বুঝেন, আপনি বুঝেন বা না বুঝেন, টি হচ্ছে ভয়েসলেস সাউন্ড। টি হচ্ছে ভয়েসলেস সাউন্ড আর ডি হচ্ছে ভয়েস সাউন্ড, এই দুটো তথ্য একটু মনে রাখবেন। ডে, 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 ডে। দেখেন আমি টি উচ্চারণ করি, দেখেন উচ্চারণ করেন আমার সাথে, একটু ঠয়ের মতো বাতাস বের হবে, কণ্ঠ কাঁপে না। যেহেতু কণ্ঠ কাঁপে না, এটা হচ্ছে ভয়েসলেস। আর এবার ডি উচ্চারণ করেন, ডে, 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 ডে। কণ্ঠ কাঁপে। তার মানে টি হচ্ছে ভয়েসলেস সাউন্ড আর ডি হচ্ছে ভয়েস সাউন্ড। এতটুকু মনে রাখেন। উপরে যদি নাও বুঝে থাকেন, উপরে যে চিনাইলাম না আপনাদেরকে, ভয়েস ভয়েস না বুঝে থাকেন, এই কথাটা একটু মনে রাখেন।
টি হচ্ছে ভয়েসলেস সাউন্ড আর ডি হচ্ছে ভয়েস সাউন্ড, ঠিক আছে? আচ্ছা, এবার এতটুকু বুঝছেন তো আমরা ভয়েসলেস সাউন্ড কাকে বলে? এমন সাউন্ড যেটা উচ্চারণ করতে কণ্ঠ কাঁপে না। আর ভয়েস সাউন্ড হচ্ছে যেটা উচ্চারণ করতে কণ্ঠ কাঁপে। ভাই, আমরা মুখস্থ করি না, মুখস্থ করাইলে এত কথার দরকার পড়ে না, ডিরেক্ট প্যাটার্ন দেখায় দিলে হয়ে যায়। কিন্তু আমি চাচ্ছি যে আপনারা ভেতর থেকে ব্যাপারটা বুঝেন যে আসলে কেন এটা হচ্ছে, ওইটা বুঝেন। আচ্ছা, আপনাদেরকে একটা নিউজ দেই। আমরা এখন থেকে আগে আমরা যেটা করতাম, রাত 8টার ব্যাচ এবং রাত 11:30টার ব্যাচ সেম স্লাইডে ক্লাস নিতাম আমরা। হ্যাঁ, কিন্তু এখন আমরা যেটা করছি, আমরা রাত 7টার 7:30টার ব্যাচে রেগুলার ব্যাচ, আর রাত 10:30টার ব্যাচ করছি স্পেশাল ব্যাচ। অনেক আলোচনা স্পেশাল ব্যাচে থাকবে না, ঠিক আছে? এরকম একটা প্ল্যান আমাদের চলতেছে বর্তমানে। আচ্ছা, অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে। বর্তমানে আমাদের যে সিস্টেম, একটা হচ্ছে রেগুলার ব্যাচ, একটা স্পেশাল ব্যাচ। হ্যাঁ, আপনারা মূলত স্পেশাল ব্যাচের ক্লাসই পাচ্ছেন, মানে ডিটেল আলোচনা সহ আর কি। রেগুলার ব্যাচে এত ডিটেল আলোচনা থাকবে না। আচ্ছা, খেয়াল করেন তো, এখন দেখেন এই কথাটা মনে রাখতে হবে। তো চলেন এবার আমরা ওই যে কথাটা, ওই কথায় আবার ফেরত আসি। হ্যাঁ, ভয়েসলেস সাউন্ড, ভয়েস সাউন্ড যা বুঝাইছি যতটুকু বুঝছেন চলবে। তাহলে আমরা দেখতে পারলাম কি, যে জাম্পেড, কিলেড, প্রিন্টেড, ওয়ান্টেড এগুলো ভুল উচ্চারণ। আর সঠিক উচ্চারণ হচ্ছে জাম্পড, কিল্ড, প্রিন্টেড, ওয়ান্টেড। তো এখন এই যে উচ্চারণগুলো এরকম হইলো, হ্যাঁ, এটা কিভাবে হইলো এটা বোঝার জন্য আমাদেরকে কি জানতে হবে? ভার্বের শেষে ইডি উচ্চারণের নিয়ম জানতে হবে। এবং আরেকটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে ভয়েস এবং ভয়েসলেস সাউন্ড। তো আমরা এটা জেনে গেছি। চলেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে ভার্বের শেষে ইডি যুক্ত হইলে কখন কি সাউন্ড হয় এটা আমরা জানার চেষ্টা করব। চলেন আমরা ভার্বের শেষে ইডি যুক্ত শব্দের উচ্চারণের নিয়ম আমরা শিখি। আমরা চাইলে সরাসরি এখান থেকে ক্লাসটা শুরু করতে পারতাম। হ্যাঁ, আচ্ছা, একটু মনোযোগ দিয়ে শুনেন। এখান থেকেই মূলত হচ্ছে আমাদের মেইন প্যাটার্ন শুরু আর কি। এতক্ষণ যা ছিল সেগুলো আলোচনা, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। দেখেন, বুঝেন, ধাপে ধাপে বুঝেন। ভার্বের শেষে যখন ইডি থাকে, ভার্বের শেষে যখন ইডি থাকে, সেই ইডি এর তিনটা উচ্চারণ হইতে পারে। হয়তো ইডি এর উচ্চারণ ট এর মতো হবে, মানে টি এর মতো হবে, অথবা ইডি এর উচ্চারণ ডি এর মতো হবে, অর্থাৎ ড এর মতো হবে, অথবা ইডি এর উচ্চারণ ইড এরকম হবে। ভার্বের শেষে যখন ইডি থাকে, রেগুলার ভার্বের শেষে, মানে মূলত হচ্ছে আপনার আমি তো বুঝাই আসছি যে ইডি বলতে কি বুঝাইছে, ওই যে পাস্ট সিম্পল পাস্ট ফর্ম এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মের যে রেগুলার ভার্বের যে শেষে ইডি যুক্ত হয়, ওইটা বোঝাচ্ছে আর কি। তো ইডি থাকলে হয়তো টি টি উচ্চারণ হবে, নয়তো ডি উচ্চারণ হবে, নয়তো ইড উচ্চারণ হবে। তো চলেন আমরা একটা একটা করে দেখবো যে কখন আমাদের ট উচ্চারণ হবে, কখন ড উচ্চারণ হবে, আর কখন ইডি যুক্ত হবে। চলেন আমরা প্রথম এটা দিয়ে শুরু করি। দেখেন সূত্রটা বুঝেন। ভার্বের শেষে ভয়েসলেস সাউন্ড এবং তারপরে যদি ইডি যুক্ত হয়, তাহলে ওই ইডি এর সাউন্ড হবে ট এর মতো। সামনে যত যাব ক্লিয়ার হবে। কথাটা আরেকবার বলি। ধরেন কোন একটা ভার্বের শেষে ইডি যুক্ত হইল। হ্যাঁ, ভার্ব তো জন্মগত অবস্থায় একরূপ থাকে, তারপরে গিয়ে ইডি যুক্ত হয়। তো জন্মগত অবস্থায় ভার্বের শেষের লেটারটা যদি ভয়েসলেস সাউন্ড হয়, তারপরে গিয়ে যদি ইডি যুক্ত হয়, তাহলে ইডি এর সাউন্ড হবে ট এর মতো। ঠিক আছে? তবে খেয়াল রাখবেন, ভয়েসলেস সাউন্ড কিন্তু 9টা। তো 9টার মধ্যে টি বাদ, মানে 8টা আর কি, টি বাদে বাকি 8টার ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য, টি বাদ, টি বাদ। চলেন আমরা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, আমি ব্যাপারটাকে আরেকটু সিম্পল করছি, খেয়াল করেন। এখান থেকে আমরা পড়ে পড়ে যাই। ভার্বের শেষে এস সাউন্ড, এইচ সাউন্ড, এফ সাউন্ড, পি সাউন্ড, কে সাউন্ড, এস এইচ সাউন্ড, চ সাউন্ড, থ সাউন্ড, এই সাউন্ড গুলো যদি থাকে, তারপর ইডি থাকলে ইডি এর উচ্চারণ ট এর মতো হবে। আরেকবার বলি, দেখেন উদাহরণ দিলে বুঝতে পারবেন একদম। ভার্বের শেষে যে ভার্বটা আছে, ওই ভার্বের শেষে এস সাউন্ড, মানে এই সাউন্ড গুলার কোন একটা সাউন্ড যদি থাকে, তারপর ইডি থাকলে ইডি এর উচ্চারণ
টয়ের মতো হবে। চলো উদাহরণ দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একদম সহজ ভাই, একদম সহজ। যেমন খেয়াল করেন, ওই জাম উদাহরণটাই দেই। যেমন দেখেন, JUMP, জাম্প মানে লাফানো। জাম্প মানে কি? লাফানো। তো এটা হচ্ছে রুট ফর্ম, মানে অরিজিনালি ভার্বের রূপটা এরকম। যখন জাম এই শব্দটা পাস্ট সিম্পল ফর্মে যাবে বা পাস্ট পার্টিসিপল ফর্মে যাবে, তখন এর শেষে একটা ইডি যুক্ত হয়। কি যুক্ত হয় ভাই? ইডি যুক্ত হয়। ভাই সেন্টেন্স মেকিং গেলে এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে সেন্টেন্স মেকিং এ তো রিডিং এর ব্যাপার নিয়ে আলোচনা করব না, তাই এখনই আলোচনা করে দিচ্ছি আর কি। এরকম আর কি। ঠিক আছে, ইডি যুক্ত হয়। তাহলে একটু খেয়াল করে দেখেন যে ভার্বের শেষে কি সাউন্ড আছে, এই পি সাউন্ড আছে কিনা। দেখেন তো, ভার্বের শেষে কিন্তু পি সাউন্ড আছে। দেখেন, তারপরে ইডি আছে। ইডি আছে কিনা? আছে। সুতরাং এই ইডি এর উচ্চারণ হবে ট এর মতো। কিসের মতো? টি এর মতো আর কি। টি এর মতো উচ্চারণ হবে। কিসের মতো? টি এর মতো উচ্চারণ হবে। এবং এই ইটা সাইলেন্ট থাকবে। মানে মোট কথা ই এবং ডি দুটো মিলেই টি এর সাউন্ড দিবে। মানে ব্যাপারটা এরকম না যে ডি টি এর সাউন্ড দিবে, ব্যাপারটা এরকম না। ই এবং ডি, দেখেন, ই এবং ডি দুটো মিলেই টি এর সাউন্ড দিবে। মানে ব্যাপারটা অনেকটা এরকম হবে। ব্যাপারটা অনেকটা এরকম হবে। দেখেন, JUMP ED, হ্যাঁ এটা হচ্ছে আমার মানে আর কি, মানে এই ইডি যুক্ত হইলো ভার্বের শেষে। ব্যাপারটা অনেকটা এরকম হবে, JUMPT, এরকম হবে আর কি উচ্চারণ। মানে ইডি মিলে টি এর সাউন্ড দিবে, ট এর সাউন্ড দিবে। তাহলে উচ্চারণ কি হবে? জাম্পড। কি উচ্চারণ হবে? জাম্পড। বাংলাতে যদি লিখি এভাবে হবে, জাম, মানে ট এর সাউন্ড হবে জাম্পড, এরকম। বুঝতে পারছেন? জাম্পড, এরকম। এরকম আরেকটা শব্দ আমরা দেখি, খেয়াল করেন। যেমন দেখেন MISS, এটা একটা ভার্ব। মিস মানে কি? মিস মানে হচ্ছে মিস করা। আমরা বলি না মিস কল, আমরা বলি। হ্যাঁ, মানে মিস মানে কি? কোনো কিছু ছুটে যাওয়া বা মিস করা, এ ধরনের অর্থ দেয়। তো মিস একটা ভার্ব, এটা হচ্ছে রুট ফর্ম। রুট ফর্ম মানে জন্মগত অবস্থায় এই ভার্বটা এরকম ছিল। কিন্তু মিস শব্দটা যখন পাস্ট ফর্মে যায়, পাস্ট ফর্ম মানে কি? মানে অতীতকালের, অতীতকাল বোঝানোর জন্য, বা পাস্ট পার্টিসিপল আর কি। তো এই ফর্মগুলা মানে বোঝানোর জন্য যখন এর শেষে ইডি যুক্ত হয়, মানে এর শেষে ইডি যুক্ত হয়, মূল ভার্ব কিন্তু এটা, কিন্তু এরপরে ইডি থাকে। তো ভাই কখন যুক্ত হবে এগুলো কোনো প্রশ্ন না। মানে যুক্ত তো আপনি করবেন না, আমি কিন্তু আপনাদেরকে ভার্বের শেষে ইডি যুক্ত করা শিখাচ্ছি না। আমি রিডিং পড়া শিখাচ্ছি, যে যখন থাকবে তখন আপনি কিভাবে রিডিংটা পড়বেন। তো খেয়াল করেন, তাহলে দেখেন তো আমাদের এই কথার সাথে মিলছে কিনা। ভার্বের শেষে, মানে আমার যে মেন ভার্ব, এই ভার্বের শেষে, আচ্ছা ব্যাপারটা উল্টা করেও চিন্তা করা যায় এইভাবে, যে শেষে ইডি আছে কিনা? আছে। ইডি এর আগে এস আছে কিনা? দেখেন তো, এস সাউন্ডটা আছে কিনা? আছে। তার মানে এই ইডি এর সাউন্ডটা টি এর মতো হবে। ইডি এর সাউন্ড হবে টি এর মতো। ঠিক আছে, মিসড এরকম হবে, মিসড, মিসেড এরকম হবে না। এখানে মানে ইডি মিলে টি এর সাউন্ড দেবে। বা এইভাবে বলতে পারেন যে ই সাইলেন্ট ডি, ডিটা টি। এত পেঁচানোর দরকার নেই, ই সাইলেন্ট ডি টি এর মতো এত পেঁচানোর দরকার নেই, দুটো মিলে টি এর সাউন্ড দেবে। মিসড, মিসড এরকম। তো আমরা বলি না মিসড কল। হ্যাঁ, মিসড কল বলি না। অরিজিনাল উচ্চারণটা এরকম, মিসড কল। মিসড কল, নট মিসড। ড দিয়ে হবে না ভাই। মিসড কল এরকম না, ড দিয়ে হবে না, ডি এর উচ্চারণ নাই ভাই। অরিজিনালটা শিখে রাখেন। আমরা বাস্তবিক ভাবে প্র্যাকটিক্যালি অনেক কিছুই ব্যবহার করি। যেমন হবে হোয়াট, আমরা বলি হোয়াট, তাই না? হবে টেবিল, আমরা বলি টেবিল। তো বাংলাতে কি ব্যবহার করি ওটা পরে, কিন্তু অরিজিনালি এখানে ড উচ্চারণ হবে না, ওটা হবে মিসড। কি উচ্চারণ হবে? মিসড। সূত্রটা কি? উল্টা ভাবে ওইভাবেই দেখতে পারেন, যে ভার্বের শেষে ইডি আছে এবং তার আগে আপনার ভয়েসলেস সাউন্ড আছে। ভয়েসলেস, এই এসটা কি ভাই? ভয়েসলেস সাউন্ড। এসটা হচ্ছে ভয়েসলেস সাউন্ড। ঠিক আছে। আচ্ছা, চলেন আরেকটা উদাহরণ দিই আমরা। খেয়াল করেন, MIX, মিক্স মানে কি বলেন তো? মিক্স মানে কোনো কিছু মেশানো।
মেশানো। কিন্তু আমি যদি বলি যে আমি দুধের সাথে পানি মিশাইছি, আল্লাহ মাফ করুক, না এটা এটা বাজে একটা উদাহরণ। আমরা কি বলতে পারি, যেমন আমরা ধরেন তেলের সাথে পানি মিশাইছি, এটাও তো ভালো না উদাহরণ। মানে মিশাইছি, কোনো কিছু মিশাইছি, গতকাল আমি মিশাইছি। তাহলে কি ইয়েস্টারডে আই মিক্সড, মানে মিক্সড, এখানে একটা ইডি যুক্ত হবে। কি যুক্ত হবে ভাই? একটা ইডি যুক্ত হবে, মানে আপনারা পাবেন, অটোমেটিকলি পাবেন। মানে মানে আপনাদের তো কাজ যুক্ত করা না, আপনাদের কাজ হচ্ছে বইয়ের মধ্যে যুক্ত করা থাকবে, আপনি সূত্র বুঝে উচ্চারণটা করবেন। তাহলে দেখেন এই শব্দের উচ্চারণ কি হবে। এটার উচ্চারণ হচ্ছে ইডি, মানে এটা হচ্ছে ইডি। তো ইডি এর আগে কি আছে ভাই? এক্স আছে। কি আছে? এক্স আছে। এখন আপনারা অনেকে মনে মনে ভাববেন যে ভাই এক্স যে আপনি দেখলেন, এখানে তো কোনো এক্স নাই। ভাই এক্স এর ভিতরে এক্সটা মূলত কি জানেন? এক্স হচ্ছে কে এবং এস এর সমন্বয়। এক্স মানে কি, যখন আমরা বলবো সিক্স, সবার শেষে খেয়াল করেন তো। আচ্ছা দেখেন, এই যে আমি সিক্স লিখলাম, এইভাবে লিখা, আর মানে আমি যদি এটাকে এইভাবে লিখতাম, উচ্চারণ কি একই না? সিক্স। এক্সটা মূলত কি ভাই? এক্সটা মূলত হচ্ছে কে এবং এস এর সমন্বয় আর কি। কে এবং এস মিলে যে সাউন্ড হয় ওইরকম। তাহলে যদি আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স আছে, কিন্তু অরিজিনাল এর শেষে কিন্তু মানে এক্সটাকে অপারেশন করলে আমরা কে এবং এস পাই, মানে শেষে একটা এস সাউন্ড আছে। তাহলে আমাদের কি কি করতে হবে ভাই? আমাদেরকে এই শব্দটা এইভাবে উচ্চারণ করতে হবে, মিক্স, সরি, মিক্সড এরকম, নট মিক্সড। ডি উচ্চারণ হবে না, মিক্সড এরকম, টি উচ্চারণ হবে। বুঝছেন? আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, দেখেন। আর ই এ সি এইচ, হ্যাঁ, বইতে আপনারা কিভাবে পাবেন? ইডি বইতে আপনারা এইভাবে পাবেন, বইতে আপনারা এইভাবে পাবেন। তো আপনি তো চিন্তা করবেন, আচ্ছা শব্দের শেষে ইডি আছে, হ্যাঁ ভাই আপনাকে ভার্ব চিনতে হবে, ভার্ব না চিনলে ভাই হবে না। এজন্যই বলি, ওই একটা ইয়ে, নাতনির বিয়ের একটা গল্প শুনেছিলাম না, সবকিছু মিলেই সবকিছু। তো আপনি এগুলো তখনই ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন যখন ভার্বটা, মূলত এটা সেন্টেন্স মেকিং এ পড়াইলে ভালো হইতো, কিন্তু তো ওইখানে রিডিং তো পড়াবো না, ওইখানে সেন্টেন্স মেকিং চলবে, কিন্তু এখানে জানলে আপনার ওইটা কাজে দিবে। বা আমার কাছে করার কথা বলতেছি না, মানে আপনি যদি অন্য কোথাও করেন তখনও বুঝবেন যে আচ্ছা এই ঘটনা এটা এইভাবে হয়েছে। আচ্ছা, তাহলে ভার্বের শেষে ই দিয়ে আছে, মূলত এই ভার্বটা ছিল রিচ। রিচ মানে হচ্ছে পৌঁছা, রিচ মানে পৌঁছা, আর ই দিয়ে মানে পৌঁছেছিল এরকম অর্থ দেয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি ইডি এর আগে, মানে ইডি এর আগে কি সাউন্ড আছে? চয়ের সাউন্ড আছে। দেখেন, মানে আমি উল্টা করে দেখতেছি, সিধা করে দেখলে, সিধা করে যদি দেখি, তাহলে ভার্বের শেষে এটা হচ্ছে আমার মূল ভার্ব, এটুকু হচ্ছে আমার মূল ভার্ব, ভার্বের শেষে চয়ের সাউন্ড আছে, তারপর ইডি আছে। এটা হলো সিধা করে দেখলে। আর উল্টা করে দেখলে বলতে পারি শেষে ইডি আছে, তার আগে চয়ের সাউন্ড আছে। তাহলে আমাকে কি করতে হবে? এই ইডি এর সাউন্ড উচ্চারণ হবে ট এর মতো বা টি এর মতো। তাহলে এই শব্দের উচ্চারণ কি হবে? রিচড, রিচড এরকম। আমি বাংলায় লিখে দিই, রিচট এরকম না ভাই, রিচড, রিচড এরকম আর কি, রিচড, ডি এর সাউন্ড হবে না। আচ্ছা, এখন একটা প্রশ্ন, যে কেন ডি এর সাউন্ড হবে না, কেন টি এর সাউন্ড হবে? এটা তো আপনারা মুখস্থ শিখলেন যে টি এর সাউন্ড হবে, এটার পিছনে লজিকটা কি, যুক্তিটা কি, যুক্তিটা বুঝাই। দেখেন, সি এইচ হচ্ছে ভয়েসলেস সাউন্ড, আর ডি হচ্ছে ভয়েস সাউন্ড। সি এইচ হচ্ছে ভয়েসলেস সাউন্ড, বি এল তে ভয়েসলেস বুঝাইলাম, আর ডি হচ্ছে ভয়েস সাউন্ড। তাহলে আপনি একটা ভয়েসলেস সাউন্ডের পরে যদি একটা ভয়েস সাউন্ড উচ্চারণ করতে যান, এটা উচ্চারণ করা কঠিন, এটা উচ্চারণ করা কঠিন। কিন্তু আপনি যদি টি উচ্চারণ করেন, কিন্তু আপনি যদি টি উচ্চারণ করেন, টি কিন্তু ভয়েসলেস সাউন্ড, তাহলে কি হবে? তাহলে উচ্চারণটা স্মুথ হবে। এই কথাটা ওই 7 নাম্বার সেকশনের প্রথম ক্লাসে বলছিলাম, যে তেলের সাথে তেল মিশে জলের সাথে জল। আপনি একটা মানে একটা ভার্ব, কথা বুঝেন ভাই, একটা ভার্ব যেটা কিনা ভয়েসলেস সাউন্ড দিয়ে শেষ হয়েছে, তো আপনি যদি এর পরে একটা ভয়েসলেস সাউন্ড আনেন তাহলে উচ্চারণটা স্মুথ হবে, রিচড। কিন্তু আপনি যদি একটা ভয়েস সাউন্ড নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু উচ্চারণটা
কি হবে? উচ্চারণ করতে কষ্ট হবে। ভাই, আপনাদেরকে একটা কথা বলি শুনে, অনেকের কাছে ক্লাসটা বোরিং লাগতে পারে। হ্যাঁ ভাই, হাড্ডি চাবাইলে একটু দাঁতে ব্যথা করবেই। সবকিছু একবারে মন মতো পাবেন ব্যাপারটা তা না। ইংলিশ আমাদের কারো পৈতৃক সম্পত্তি না ভাই, এরা বিদেশি ভাষা, শিখাইতে হবে। যতটুকু পারছি সহজ করার চেষ্টা করছি। যারা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন তারা ইডি যুক্ত শব্দের উচ্চারণ ভালোভাবে করতে পারবেন না। যারা করতে পারবেন না, যারা ক্লাস ভালোভাবে করবেন না, তারা যদি ইডি যুক্ত শব্দের উচ্চারণ করতে না পারেন তাহলে আমাকে দোষ দিতে আইসেন না যে স্যার আমি তো ইডি, স্যার এটা তো জাম্পেট, জাম্পেট বলতেছি কিন্তু এটা তো জাম্পেট না। আমি তো শিখাচ্ছি ভাই, শুধু শিখাচ্ছি না, একদম নারী নক্ষত্র সহ শিখাচ্ছি। তো এখন কথা হচ্ছে কেনর ব্যাখ্যা সহ শিখাচ্ছি। যে আপনি যদি ডিটা উচ্চারণ করেন, ধরেন আপনি এখানে ইডি তো থাকবেই, এখন আপনি যদি ডি উচ্চারণ করেন তাহলে এটা উচ্চারণটা কঠিন, জাম্প, রিচড, কঠিন। মানে এটা একটা জেনারেল রুল, ভয়েসলেসের সাথে ভয়েসলেসটা যাবে, ভয়েসের সাথে ভয়েস যাবে। তো যেহেতু আমরা টি এর সাউন্ডটা ভয়েসলেস, এই কারণে টি আনা হয় যাতে করে উচ্চারণটা স্মুথ হয়। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা আর কি। তো যাই হোক, আমাদের সূত্র তাহলে কি? যদি আপনি সোজাভাবে চিন্তা করেন তাহলে এইভাবে বলতে পারেন যে ভার্বের শেষে, মানে মূল যে ভার্বটা থাকবে সেই ভার্বের শেষে এই সাউন্ড গুলো থাকবে। আমি কিন্তু এই লেটার গুলো বলি না ভাই, সাউন্ড থাকবে। যেমন দেখেন এখানে এফ আছে, হ্যাঁ এফ আছে, আপনি সরাসরি এফ নাও পেতে পারেন, শব্দের সেটা পি এইচও থাকতে পারে। তো পি এইচ থেকে এফ এর সাউন্ড দিবে। সাউন্ড হচ্ছে মূল কথা আর কি। এফ না থেকে পি এইচও থাকতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে, এরকম অনেক জায়গায় দেখবেন যে আপনার কে নাই, সি আছে, থাকতে পারে। ঠিক আছে, এরকম হতে পারে। আচ্ছা, তো এখন খেয়াল করেন, এটা হচ্ছে যদি আপনি সামনে থেকে চিন্তা করেন যে ভার্বের শেষে এই সাউন্ডগুলো থাকবে, তারপর ইডি থাকবে, থাকলে তাহলে ইডি এর উচ্চারণ টি এর মতো হবে। আর যদি আপনি পেছন দিক থেকে চিন্তা করেন তাহলে ব্যাপারটা এরকম হবে যে শব্দের শেষে ইডি আছে, আপনি তার আগে দেখবেন যে ভয়েসলেস সাউন্ড গুলো আছে কিনা। যদি ভয়েসলেস সাউন্ড থাকে তাহলে এটাকেও ভয়েসলেস করে দেন, মানে টি এর সাউন্ড হচ্ছে ভয়েসলেস। এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে আমাদের প্রথম রুল আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন যে ইডি এর সাউন্ড কখন টি হবে। মোট কথা হচ্ছে ইডি এর আগে যদি ভয়েসলেস সাউন্ড থাকে তখন এই ইডিটা টি এ কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। চলেন এবার আমরা দেখবো হচ্ছে ভয়েস মানে কখন ডি সাউন্ড আসবে। তো যারা এটা বুঝছেন তারা, যাদের মেধা শার্প আলহামদুলিল্লাহ, তারা কিন্তু বুঝে যাবেন। চলেন আমরা বুঝাই দিই, সমস্যা নেই। আচ্ছা, খেয়াল করেন এখানে কি লেখা আছে, ভার্বের শেষে ভয়েস সাউন্ড, তারপরে ইডি থাকলে এই ডি এর সাউন্ড হবে ডি এর মতো। মানে ভার্বের শেষে ইডি থাকবে, তার আগে যদি ভয়েস সাউন্ড থাকে, হ্যাঁ তখন হবে কিসের মতো? ডি এর মতো। ভয়েস সাউন্ড কয়টা ভাই? 35টা। কয়টা? 35টা। 35টা। তবে এই ডিটাকে বাদ দিয়ে গুনতে হবে, মানে 34টা কাউন্টে আসবে আর কি, ডিটা বাদ। ডিটা কেন বাদ? কিছুক্ষণ পরেই ওটা বুঝতে পারবেন, ডিটা কেন বাদ। বুঝতে পারছেন? ওকে, চলেন কথাটাকে একটু সহজ করে দেই। দেখেন ভয়েসলেস সাউন্ড হচ্ছে 35টা। কয়টা? 35টা। তো 35টা থেকে যদি ডি বাদ দেয় তাহলে 34টা। সত্যি বলতে কি জানেন, 34টা ধরেই আপনি যে উদাহরণ পাবেন ব্যাপারটা ওইরকম না। ওই ঘুরে ফিরে অল্প কিছু শব্দই আসে, মানে অল্প কিছু সাউন্ডই আসে। যেমন এখানে মোস্ট কমন কিছু সাউন্ড আমি দেখাইছি। যেমন দেখেন, আমরা যদি শেষ দিক থেকে চিন্তা করি যে ভার্বের শেষে যদি ইডি থাকে, তার আগে যদি এই সাউন্ড গুলো থাকে, বি সাউন্ড, জি সাউন্ড, এল, এম, এন, আর, ভি, ডাব্লিউ, মানে এরকম আর কি, মানে ভয়েস সাউন্ড গুলো যদি থাকে তাহলে আপনার কি হবে? এই ইডি এর সাউন্ডটা ডি হবে আর কি। কি হবে? ডি হবে। ঠিক আছে, এবং ইটা সাইলেন্ট থাকবে। মানে ঘুরে ফিরে একই কথা, ইডি মিলে ডি এর সাউন্ড হবে। চলুন আমরা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে স্পষ্ট হয়ে যাবে। যেমন দেখেন, কিল যে শব্দটা বললাম, আপনারা বই পুস্তকে এভাবে পাবেন। তো যদি আপনার ওয়ার্ড সম্পর্কে একটু জ্ঞান থাকে যে কিল মানে হত্যা করা, তার মানে ইডি শেষে যুক্ত আছে, তাহলে এখানে খেয়াল করেন শেষে ইডি আছে, আমাকে একটু খেয়াল করতে হবে এর আগে কি আছে।
এর আগে এল আছে, তাহলে এল কি ভয়েসলেস নাকি ভয়েসড? এল হচ্ছে ভয়েস সাউন্ড, এল ভয়েস সাউন্ড, ভি দিয়ে লিখলাম সংক্ষেপে ভয়েস সাউন্ড, তার মানে এখানে ডি এর সাউন্ড হবে, মানে ওই যে ভয়েসের সাথে ভয়েস মিলবে। যদি আপনি এখানে টি এর সাউন্ড করেন তাহলে তো টি তো ভয়েসলেস, তাহলে মিলবে না, এই জন্য ডি এর সাউন্ডটা এখানে আসবে। ঠিক আছে, এবং ইটা সাইলেন্ট থাকবে, ইটা সাইলেন্ট। এভাবে বলা যায় ই সাইলেন্ট, বা এভাবে বলা যায় যে দুটো মিলে ডি এর সাউন্ড আসবে, এইভাবে বলা যায়, একই কথা ভাই অনেক ভাবেই বলা যায়। তাহলে এই শব্দের উচ্চারণ কি হবে ভাই? কিল্ড। কি উচ্চারণ হবে? কিল্ড, কিল্ড, এরকম কিল্ড। ভাই মানে আপনারা ওই যে বললাম না যে আপনারা যদি ওই সেকশন 6 এর নিয়ম অনুসারে এখানে ভাগ করে দেন, তাহলে তো এই ই এর শর্ট সাউন্ড গেল কই? ভাই এটা বাপের উপরে বাপ আছে, সেটাকে বলা হয় দাদা। ঠিক আছে, এই যে রুল গুলো শিখে এগুলো হচ্ছে দাদা রুল, বুঝছেন? মানে এমন কিছু রুল যেগুলা ওই শর্ট সাউন্ডের রুলার কাজে দিবে না। এই প্রশ্নর জায়গাই নাই যে ভাই ই শর্ট সাউন্ড দিচ্ছে না কেন, আরে ভাই রুলই তো চেঞ্জ হয়ে গেছে, শর্ট সাউন্ড কেন দিবে? কিল্ড, কি উচ্চারণ? কিল্ড, কিল্ড, ঠিক আছে, কিল্ড, ওকে। এরকম আরেকটা শব্দ দেখি আমরা, খেয়াল করেন। যেমন দেখেন, দেখেন এই শব্দের উচ্চারণ, মানে এটা একটা হচ্ছে ভার্ব ইনফর্ম। ইনফর্ম মানে কি? ইনফর্ম মানে হচ্ছে মানে কোনো কিছু জানানো আর কি, অবহিত করা। যেমন আমরা বলি না যে ভাই এটাকে আমাকে ইনফর্ম করবেন না, তো শেষে ইডি আছে, শেষে কি আছে? ইডি আছে। তো আপনি দুই ভাবে চিন্তা করতে পারেন, আপনি সোজাভাবেও চিন্তা করতে পারেন। সোজাভাবে চিন্তা করলে আপনাকে দেখতে হবে, চিন্তা হবে আর কি, যে এখানে শেষে মানে এটা যে ভার্বটা এখানে গিয়ে শেষ হয়েছে, আপনি যদি সোজাভাবে চিন্তা করেন আর কি, তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে ভার্বটা এখানে শেষ হয়েছে, মূল ভার্বটা এখানে শেষ হয়েছে। আর যদি আপনি পেছন দিক থেকে চিন্তা করেন তাহলে এভাবে চিন্তা করেন, করতে পারেন যে শেষে ইডি আছে, আর তার আগে এম আছে। এম কি ভয়েস সাউন্ড নাকি ভয়েসলেস? দেখেন এম হচ্ছে ভয়েস সাউন্ড, ভয়েসড। ভয়েস মানে কি? উম এম, 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 গলা কাঁপবে। তাহলে এখানে কি হবে? ইডি এর সাউন্ড হবে ডি এর মতো। তাহলে এই শব্দের উচ্চারণ কি হবে? ইন, আচ্ছা এখানে কাটাকাটি যদি করি, এখানে কাটতে হবে, তারপর হচ্ছে এখানে কাটতে হবে। ইনফর্মড, কি উচ্চারণ হবে? ইনফর্মড। দেখছেন কাটাকাটি রুলও চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আপনারা যদি কেউ এটা ভেবে কাটেন যে এখানে ভাওয়াল আছে, এখানে কনসোনেন্ট আছে, এখানে ভাওয়াল, রুলও চেঞ্জ হয়ে যাবে। মানে মোট কথা হচ্ছে ইডি এটা আলাদা একটা ব্যাপার। তাহলে এই শব্দের উচ্চারণ কি? ইনফর্মড, ইনফর্মড, ইনফর্মেড, এরকম না, ইনফর্মেড না, ইনফর্মড, এরকম। ঠিক আছে, ওকে। চলেন আরেকটা উদাহরণ দিই, খেয়াল করেন। আহ যেমন দেখেন, এস এ, না না এটা না, পি এল ইউ ডাবল জি ইডি, খেয়াল করেন। আপনি এরকম পাবেন যখন আপনারা মোবাইল চার্জ দিবেন, লেখা ওটা প্লাগড ইন, এরকম লেখা ওটা দেখবেন। তো আমরা দুই ভাবে ব্যাপারটাকে চিন্তা করতে পারি। সামনে দিয়ে চিন্তা করলে আমাদেরকে বুঝতে হবে ভার্বটা কোথায়, মানে মূল ভার্বটা কতটুকু পর্যন্ত। আর পেছন দিকে আসলে এইভাবে বলতে পারে যে ইডি আছে, ওকে ফাইন। তার আগে আমরা দেখবো যে এই সাউন্ডটা কি সাউন্ড। হ্যাঁ, আমার মনে হয় পেছন দিক দিয়ে চিন্তা করলে মনে হয় ব্যাপারটা সহজ হতে পারে। মানে যখনই আসলে কোনো একটা শব্দের শেষে ইডি দেখবেন, আর যদি আপনি ভার্ব চিনেন, তাহলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। তো আগে দেখতে পাচ্ছি এখানে আমাদের জি সাউন্ড আছে, তার মানে এটা একটা ভয়েস সাউন্ড। তাহলে এই শব্দের উচ্চারণ হবে প্লাগড। কি উচ্চারণ হবে? প্লাগড। হ্যাঁ, এরকম প্লাগড। একই কনসোনেন্ট দুইবার থাকলে একটা কনসোনেন্ট ধরে উচ্চারণ করতে হয়। দেখেন এবার আরেকটা মজার ব্যাপার বলি, মূল ভার্ব কিন্তু এরকম ছিল, মূল ভার্বের শেষে একটা জি ছিল, কিন্তু প্রনাউন্সিয়েশনের, সরি, স্পেলিং এর রুল অনুসারে এখানে দুইটা জি হয়ে গেছে, বুঝছেন? স্পেলিং এর রুল অনুসারে, স্পেলিং এর রুল এখানে আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে রিডিংটা শেখানো। তো শব্দের শেষে ইডি আছে, তার আগে ভয়েস সাউন্ড আছে, তাহলে ইডি এর সাউন্ডটা ডি হবে। ইডি মিলেই ডি সাউন্ড দেবে। আর একই কনসোনেন্ট দুইবার আছে, একটা কনসোনেন্ট ধরে উচ্চারণ করতে হবে। উচ্চারণ হচ্ছে প্লাগড। কি উচ্চারণ? প্লাগড, প্লাগড, এরকম আর কি, শেষে ডি আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছেন আশা করি।
আচ্ছা, চলেন আমরা সামনের দিকে যাই। তো তাহলে আমাদের আমরা বুঝতে পারলাম যে ইডি এর আগে যদি ভয়েসলেস সাউন্ড থাকে, ভয়েসলেস, তাহলে টি হবে। আর ইডি এর আগে যদি ভয়েস সাউন্ড থাকে তাহলে ডি হবে। ইডি এর আগে যদি ভয়েস সাউন্ড থাকে তাহলে ডি হবে। এবার এটা আমরা দেখবো একটু। এটা একটু ইম্পর্টেন্ট ভাই, এটা একটু মনোযোগটা বাড়ায় দিয়ে দেখেন। ইডি এর আগে কি থাকলে এটার উচ্চারণ ইড হবে, এটা একটু দেখি আমরা। চলেন খেয়াল করেন। এটা খুবই সহজ, এটা খুবই সহজ। ভার্বের শেষে টিডি সাউন্ড এবং তারপরে যদি ওই যে আমরা কি করছিলাম, আমরা একটা থেকে টি বাদ দিছিলাম, আরেকটা থেকে ডি বাদ দিছিলাম, না মনে আছে? যখন আমরা ভয়েসলেস এর কথা বলছিলাম তখন টি বাদ দিছিলাম, আর ভয়েসটার কথা যখন বলছি তখন ডি বাদ দিছি, তাই না? তো ওই দুটো এখন এখানে আসছে আর কি। তো যদি আপনারা এমন দেখেন, কথাটা বুঝেন, যদি আপনারা এমন দেখেন যে ভার্বের শেষে টিডি সাউন্ড আছে এবং তারপরে ইডি আছে, তাহলে ইডি এর উচ্চারণ হবে ইড হবে। ইড এর উচ্চারণ কি হবে? ইড হবে। মানে ব্যাপারটা এমন না, চাইলে অনেক ভাবে বলা যায় যে ই এর শর্ট সাউন্ড আই এর শর্ট সাউন্ডে কনভার্ট হবে। এত পেঁচাপেচির বদলে আমরা ডিরেক্ট বলতে পারি ইড এর উচ্চারণ ইড হবে, ইড। এরকম হবে, এরকম হবে। চলেন আমরা কিছু উদাহরণ দেখি। যেমন দেখেন একটা উদাহরণ, তখন আমরা বললাম কি, খেয়াল করেন, PRINT একটা উদাহরণ। হ্যাঁ, তো দেখেন আমরা নর্মালি এটাকে ওই যে আমরা যদি অনুসারে উচ্চারণ করি, কি অনুসারে, আমাদের 6 নম্বর সেকশনের প্যাটার্ন অনুসারে যদি উচ্চারণ করি, তাহলে আপনারা অনেকেই যেটা করবেন যে এই বরাবর ভাগ করে দিবেন। এই বরাবর ভাগ করে দিবেন, প্রথম অংশের উচ্চারণ বলবেন প্রিন্ট, পরের অংশের উচ্চারণ বলবেন টেড, দুটা মিলে হবে প্রিন্টেড। এবং সারা বাংলাদেশে সবাই ভাবে উচ্চারণ করে প্রিন্টেড, কিন্তু অরিজিনাল উচ্চারণটা কি হবে খেয়াল করেন। এখানে আছে ইডি, এর সাউন্ড হবে ইড, আর এইটুকের উচ্চারণ প্রিন্ট, তাহলে মিলায় বলে প্রিন্টিড। মানে ব্যাপারটা এরকম যে ই এর শর্ট সাউন্ড আই এর শর্ট সাউন্ডে কনভার্ট হয়ে গেল, ই এর শর্ট সাউন্ড আই এর শর্ট সাউন্ডে কনভার্ট হয়ে গেল, মানে প্রিন্টিড এরকম হয়ে যাবে, প্রিন্টিড। মানে মূলত প্রিন্ট ইড, আর এই আই এর সাউন্ডটাকে আগের কনসোনেন্টের সাথে মিলায় পড়তে হবে, প্রিন্টিড এরকম। সঠিক উচ্চারণ কি? প্রিন্টিড। ওকে, তারপর আরেকটা উদাহরণ দেখেন। যেমন দেখেন, আচ্ছা, এখানে একটা শব্দ লেখা আছে, শেষে ইডি আছে, মূল ভার্ব হচ্ছে এটা কালেক্ট। কালেক্ট মানে কি? কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা। হ্যাঁ, কালেক্ট, শেষে আছে ইডি, তো সবাই এটাকে উচ্চারণ করে কালেক্টেড। ভাই আমি নিজেও করি ভাই, ছোটবেলার অভ্যাস তো, শুদ্ধটা জানি কিন্তু অভ্যাস নেই। আমি নিজেও মাঝে মধ্যে উচ্চারণ করি কালেক্টেড, কিন্তু অরিজিনাল এই শব্দের উচ্চারণ কি হবে ভাই? এখানে আমরা আমাদের বলা হচ্ছে শব্দের সেটি ইডি আছে, তার আগে টি থাকলে টি অথবা ডি। তো টি, তাহলে কি আছে আপনার? টি আছে, তাহলে এখানে যেটা হবে ই এর সাউন্ডটা আই এর শর্ট সাউন্ডটা কনভার্ট হবে, মানে মোট কথা হচ্ছে ইডি উচ্চারণ হবে। তাহলে মিলায় পড়লে হবে কালেক্টিড। কি উচ্চারণ হবে ভাই? কালেক্টিড, এরকম কা লেক, এখানে দুইটা এল আছে, কিছুই করার নেই, একটা এল উচ্চারণ হবে, আমরা জানি। কালেক্টিড মানে কালেক্টেড না ভাই, টিড, এরকম উচ্চারণ হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। ওকে, চলেন এবার ডি দিয়ে আমরা কিছু উদাহরণ দেখি, খেয়াল করেন। যেমন দেখেন, AND শেষে ইডি থাকলো, তো ই, আরে এ বলছি নাকি, সরি, END, এন্ড। এন্ড মানে কি? এন্ড মানে হচ্ছে শেষ, কোনো কিছু শেষ করা, এন্ড। হ্যাঁ, তো এই ভার্বের শেষে যখন ইডি যুক্ত হলো তখন ব্যাপারটা কেমন হবে দেখেন। আমরা সাধারণত এটাকে উচ্চারণ করি এন্ডেড, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইডি এর আগে ডি আছে, তাহলে ই এর সাউন্ডটা আই এর শর্ট সাউন্ডে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে উচ্চারণ হবে কি? এন্ডিড, এন্ডিড। ভাই আরো আধা ঘন্টার ক্লাস আছে, আধা ঘন্টার ক্লাস আছে, আরো আধা ঘন্টা। এন্ডিড কি উচ্চারণ ভাই? 2 ঘন্টা সময় নিয়ে আসবেন না?
9:30 থেকে যদি ক্লাস হয় 11:30 পর্যন্ত কি অ্যাটলিস্ট থাকবেন না? আচ্ছা, কি উচ্চারণ? এনডিড, নট এন্ডেড, এনডিড, এরকম। তারপর আরেকটা উদাহরণ দেখেন, যেমন দেখেন, আচ্ছা দেখেন, শব্দের শেষে ইডি আছে কিনা বলেন? আছে। তার আগে কি আছে? ডি আছে। তার আগে ডি আছে। তাহলে এই শব্দের উচ্চারণ কি কি হবে? ডিভাইডিড, ডিভাইডিড। আমরা এটাকে নর্মালি কি বলি? ডিভাইডেড, নট ডিভাইডেড, ডিভাইডিড। এটা হচ্ছে অরিজিনাল উচ্চারণ, ডিভাইডেড। আর এখানে একটা মজার ব্যাপার বলি, দেখেন, রেগুলার ভার্বের পাস্ট ফর্মে এবং পাস্ট পার্টিসিপল ফর্মের শেষে ইডি যুক্ত হয়, রেগুলার ভার্বের শেষে। কিন্তু কোনো ভার্বের শেষে যদি আগে থেকেই ই থাকে, সেক্ষেত্রে শুধু ডি যুক্ত হয়। বুঝছেন? যেমন এই যে ভার্বটা, এই ভার্বটা কিন্তু মূল অংশ, এটা ডিভাইড, ই কিন্তু মূল ভার্বেরই অংশ। মানে ব্যাপারটা মূলত এরকম ছিল, আমি ব্যাপারটা বলি, মূলত মূল ভার্বটা ছিল এরকম, ডিভাইড, এর শেষে ইডি যুক্ত হয়েছে। মানে মূল ভার্বটা কিন্তু ডিভাইড ছিল, শেষে ইডি যুক্ত হয়েছে। তো শেষে ইডি যুক্ত হয়েছে, একই দুইবার আছে। তো এটাকে স্পেলিং এর মায়ের পেছে, মানে একটাই পড়ে গেছে। বুঝছেন? তো এই আর কি, এরকম। তো যাই হোক, আমরা একটু সহজভাবে ভাবি, ইডি আছে, আগে ডি আছে, তাহলে ইড এর উচ্চারণ হবে ইড, তাহলে হবে ডিভাইডিড। ঠিক আছে? আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, দেখেন, এ ডাবল ডি, ইডি। আচ্ছা, শব্দের শেষে ইডি আছে, মানে ভার্বের শেষে ইডি আছে। আর এটা হচ্ছে আমার মূল ভার্ব অ্যাড। অ্যাড মানে কি? অ্যাড মানে হচ্ছে যুক্ত করা। অ্যাড মানে যুক্ত করা। তো এই ভার্বটাকে, এই ইডি যুক্ত ভার্বটাকে আমরা সাধারণত উচ্চারণ করি অ্যাডেড। কিন্তু ভাই অরিজিনালি এর উচ্চারণ অ্যাডেড না, অ্যাডিড, অ্যাডিড, এরকম। মানে ই এর সাউন্ড আই এর শর্ট সাউন্ডে কনভার্ট হবে আর কি। কখন? যখন ইডি এর আগে ডি অথবা টি থাকবে, তখন। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার খেয়াল করে শুনুন, একটু খেয়াল করুন, খেয়াল করে একটা কথা শুনুন, খেয়াল করুন। আমরা এতক্ষণ কি পড়লাম ভাই? আমরা এতক্ষণ পড়লাম ভার্বের শেষে টি এবং ডি সাউন্ড যদি থাকে, তারপরে ইডি থাকলে ইডি এর সাউন্ড হবে ইড। এটা আমরা শিখলাম। যেমন দেখেন, কালেক্টিড, এডিটেড, এডিটেড, তারপর হচ্ছে আপনার প্রিন্টেড, ওয়ান্টেড। হ্যাঁ, সব উদাহরণ দেইনি আমি। এডিট, এন্ডিড, ডিভাইডেড, ফোল্ডিড, এরকম আর কি। মানে ই এর সাউন্ডটা আই এর শর্ট সাউন্ডে কনভার্ট হচ্ছে। এটা হচ্ছে অরিজিনাল উচ্চারণ। কিন্তু বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে আমরা এই শব্দগুলাকে মানে ই এর শর্ট সাউন্ড দিয়ে পড়তে অভ্যস্ত। যেমন এই শব্দটাকে আমরা উচ্চারণ করি কালেক্টেড, এটাকে আমরা উচ্চারণ করি এডিডেড, এটা সরি এডিটেড, এটাকে উচ্চারণ করি প্রিন্টেড, এটাকে বলি ওয়ান্টেড, এটাকে বলি অ্যাডেড, এটাকে বলি এন্ডেড, এটাকে বলি ডিভাইডেড, এটাকে বলি ফোল্ডেড। কি ঠিক কিনা? এভাবে বলি কিনা? কিন্তু শুদ্ধ কিন্তু ফোল্ডিড। তো এখন যে জিনিস আপনি সারা জীবন একভাবে শিখে আসছেন, ওই জিনিস আপনি আজকে আজকে আমার ক্লাসে নতুন ভাবে শিখলেন। এখন একটা সমস্যা হয়ে দাঁড়াবে না? কি সমস্যা? হ্যাঁ, আপনি যখন আহ এই শব্দটা ধরেন আপনি শিখলেন প্রিন্টিড, আপনি কারো সামনে গিয়ে যখন বলবেন যে ভাই আমার একটা প্রিন্টিড কপি লাগবে, ভাই আমার এডমিট কার্ডের একটা প্রিন্টিড কপি লাগবে, তখন কম্পিউটার দোকানওয়ালা সে বলবে কি? প্রিন্টিড? ও প্রিন্টেড, প্রিন্টেড, ও আচ্ছা। হ্যাঁ, সবাই যখন বলবে মোস্ট ওয়ান্টেড, কিন্তু আপনি যখন বলবেন মোস্ট ওয়ান্টেড, তখন ওরা ভাববে কি আপনি ভুল করতেছেন। ভাই, এটি একটা অসুবিধা। শুদ্ধটা শিখাই কেন? শিখাই জানেন? জানানোর জন্য। কিন্তু সমাজে অনেক জিনিস প্রচলিত আছে ভুল উচ্চারণ। যেমন আমরা বলি হুইল, কিন্তু অরিজিনাল উচ্চারণ কি? উইল। এখন আপনি উইল বললে সে বুঝবে না, তাহলে আপনিও হুইলই বলেন।
তাই না? আপনাকে তাহলে হুইলি বলতে হবে, কিছু করার নাই তো। আপনি শুদ্ধটা বললেন কিন্তু আপনার ছোট ভাই বুঝতেছে না, পাড়ার দোকানদার বুঝতেছে না। হ্যাঁ, তাইলে তো সমস্যা। এজন্য আমরা একটা কৌশল অবলম্বন করতে পারি। কি অবলম্বন করতে পারি? একটা কৌশল। আমরা শুদ্ধটা জানলাম, ওকে ফাইন, বাট একটা টেকনিক, একটা কৌশল অবলম্বন করতে পারি। কৌশলটা হচ্ছে এটাই। কৌশলটা একটু দেখেন, মানে আমি লিখছি আর কি, ঝামেলা এড়াইতে একটা কাজ করতে পারেন, একটা কৌশল অবলম্বন করতে পারেন। কৌশলটা হচ্ছে এরকম, যে আমাদের ইডি দরকার নেই, আমরা এডি উচ্চারণ করব। মানে নিয়ম অনুসারে কিন্তু ইডি হয়, আমরা এড উচ্চারণ করব। ঠিক আছে, এটাই কৌশল। ওই যে আপনাদেরকে মাঝে মধ্যে বলতাম না, সহজে মনে রাখুন। তাহলে ব্যাপারটা এরকম হবে, যে আমরা যদি এ দিয়ে যদি উচ্চারণ করি তাহলে ব্যাপারটা এরকম হবে। হ্যাঁ, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। দেখেন, এটা কিন্তু আমাদের মূল প্যাটার্ন আর কি, যে ভার্বের শেষে টি এবং ডি সাউন্ড, তারপর ইডি থাকলে ইডি এর সাউন্ড হবে ইড। এটা হচ্ছে আমাদের মূল প্যাটার্ন। কিন্তু আমি আপনাদেরকে কি করলাম, ঝামেলা এড়াইতে একটা কাজ করতে পারেন। কি দিলাম? এই যেটা দিলাম, ভার্বের শেষে টি ডি সাউন্ড, ইডি থাকলে ইডি এর উচ্চারণ এড পড়তে পারেন। দেখেন এখানে লেখা আছে এড পড়তে পারেন। আবার লেখা আছে যদিও এটা বিশুদ্ধ নয়। ক্লিয়ার করে দিলাম, যদিও এটা কি নয়, বিশুদ্ধ নয়। কিন্তু কি করার? আপনি ওয়ান্টেড বললে মানুষ যদি হাসে তাহলে, সরি, আপনি ওয়ান্টিড বললে মানুষ যদি হাসে, মানুষ যদি না বুঝতে পারে তাহলে ওয়ান্টেডই বলেন। আপনি কালেক্টিড বললে, ডিভাইডেড বললে মানুষ যদি হাসে তাহলে ডিভাইডেড বলেন। গোনা তো হবে না ভাই, কবিরা গোনা তো হবে না, আপনার আমল নামায় বাম কাঁধের ফেরেস্তা তো গুণা লিখবে না, তাই না? তো এই আর কি, এটাই হচ্ছে একটা টেকনিক আর কি, করতে পারেন, তবে সঠিক হচ্ছে ওইটা। তাহলে সেই অনুসারে আমরা যে টেকনিকটা শিখাইলাম, সেই অনুসারে মানে এখানে লিখছি যে আমরা যে এড পড়ব, সেই অনুসারে কালেক্টেড, এডি, এডিটেড, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার প্রিন্টেড, ওয়ান্টেড, এডেড, এন্ডেড, ডিভাইডেড, ফোল্ডেড। যদিও এটা বিশুদ্ধ নয়, বারবার বলতেছি ভাই, এটা কিন্তু বিশুদ্ধ না, অ্যাপ্রোপ্রিয়েট না, কিন্তু আমরা করতে পারি চাইলে, আমাদের কমিউনিকেশন, যোগাযোগ সহজ করার লক্ষ্যে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো এবার কি কাজ করবো ভাই? এতক্ষণ যা শিখলাম এক নজর আবার দেখুন। এতক্ষণ যা শিখলাম এক নজর আবার দেখুন। ভার্বের শেষে যখন ইডি থাকে, রেগুলার ভার্ব আর কি, হ্যাঁ, রেগুলার ভার্বের শেষে ইডি থাকে, ইডি রেগুলার ভার্বের সাথে থাকে, ইরেগুলার ভার্বের শেষে ইডি থাকে না। রেগুলার ভার্বের শেষে ইডি যখন থাকবে তখন ইডি এর তিনটা উচ্চারণ হতে পারে। হয়তো সেটা টয়ের উচ্চারণ হবে, হয়তো ডয়ের উচ্চারণ হবে, নয়তো ইড উচ্চারণ হবে, মানে ই এর শর্ট সাউন্ডটা আই এর শর্ট সাউন্ডে কনভার্ট হবে। ঠিক আছে? একটা স্ক্রিনশট দেন, পুরো প্যাটার্নটাকে একটা স্ক্রিনশটে নিয়ে আসছি আমি, খেয়াল করেন। ভার্বের শেষে ভয়েসলেস সাউন্ড প্লাস ইডি যদি থাকে তাহলে হবে টি, যেমন জাম্পড, স্ক্রিনশট দেন কুইক। তারপর দুই, ভার্বের শেষে ভয়েস সাউন্ড, তারপরে ইডি থাকলে উচ্চারণ হবে ডিয়ার সাউন্ড, কিল্ড। আর যুক্তিটা কি? কারণ ভয়েস, দেখেন টি ভয়েসলেস সাউন্ড, এজন্য ভয়েসলেস এর পরে ভয়েসলেস। অপর দিকে ডি হচ্ছে ভয়েস সাউন্ড, আর ডি হচ্ছে ভয়েস সাউন্ড, আর ভয়েসলেস সাথে ভয়েসড। এ হচ্ছে কারণ আর কি। প্রিন্টিড, এরকম উচ্চারণ। জি, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে? তো আমাদের ক্লাসের মূল যে আলোচনা, যে আমাদের ইডি যুক্ত ভার্বের যে উচ্চারণ, সেটা আমাদের হয়ে গেল। তো এই পর্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ব্রেক নিব। ব্রেকটা এই জন্য নিব দুইটা কারণে। প্রথম কথা হচ্ছে ক্লাসটা তো একটু বড়, কারণ আমাদের ক্লাসের এখনো বাকি অংশ রয়ে গেছে, যে আমরা এরপরে আলোচনা করব ওয়াই এর যে সাউন্ড, ওয়াই ভাওয়াল হিসেবে যে উচ্চারণ হয়, এটা আমরা আলোচনা করবো। এখানে আমাদের আরো 15-20 মিনিট টাইম লাগবে। তো যেহেতু নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি, এখানেও ব্রেক দিব, এবং সেই সাথে আপনারা একটু রিল্যাক্স, মানে মাথাটাকে একটু রিল্যাক্স দিচ্ছি, আমারও একটু রিল্যাক্স আর কি। ঠিক আছে, আমরা তাহলে 5 মিনিট একটা ব্রেক নেই। তো এ পর্যায়ে আমরা আমাদের ক্লাসের যে পরবর্তী অংশ, ভাওয়াল হিসেবে ওয়াই এর উচ্চারণ, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এটাও মোস্ট ইম্পর্টেন্ট, একটু খেয়াল করেন বন্ধুরা।
আমরা জানি ইংরেজি লেটার হচ্ছে 26টি। তো আমরা জানি এই 26টি লেটারের মধ্যে 5টি হচ্ছে ভাওয়াল আর 21টি হচ্ছে কনসোনেন্ট। লাল কালি দ্বারা চিহ্নিত যে 5টি লেটার আছে এই 5টি ভাওয়াল আর বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন যা ডাব্লিউ এবং ওয়াই এরা কিন্তু কনসোনেন্টের লিস্টেই আছে। ডাব্লিউ এবং ওয়াই এরা কনসোনেন্টের লিস্টেই আছে। তো এখন মজার ব্যাপার হচ্ছে যে এই যে ওয়াই আছে এটা মাঝে মাঝে ভাওয়ালের মতো কাজ করে, মানে ভাওয়াল হিসেবে ব্যবহার হয়। এটা কনসোনেন্ট হিসেবে ব্যবহার হয় আবার ভাওয়াল হিসেবে ব্যবহার হয়, এবং একইভাবে ডাব্লিউটাও। তবে ডাব্লিউটা খুবই কম আসে, এবং ডাব্লিউ দিয়ে উদাহরণ আমরা অনেকগুলো আছে সেকশন 5-এ দেখছি। কিন্তু এই ওয়াইটাই হচ্ছে সবচেয়ে মানে একটা মেইন পয়েন্ট আমরা বলতে পারি, যে যেটা কিনা বেশিরভাগ ক্ষেত্রে মানে ডাব্লিউর তুলনায় আর কি ওয়াইটা বেশি আসে হচ্ছে আপনার ভাওয়াল হিসেবে ব্যবহার হওয়ার জন্য। তো এই জন্য এই ডাব্লিউ এবং ওয়াই কে সেমি ভাওয়াল বলা হয়। কি বলা হয়? সেমি ভাওয়াল বলা হয়। এরা কিন্তু মূলত কনসোনেন্ট, ভাওয়াল না। হ্যাঁ, ইংলিশ লেটারকে কিন্তু 3 ভাগে ভাগ করা যায় না, যে ভাওয়াল সেমি ভাওয়াল কনসোনেন্ট, ব্যাপারটা আদৌ না ওরকম না। ভাওয়াল কনসোনেন্ট, এরা কনসোনেন্ট কিন্তু এরা মাঝে মধ্যে ভাওয়ালের কাজ করে, এটাই হচ্ছে কথা। তো চলেন আমরা তাহলে সামনে যাই। যে ওয়াইয়ের যে উচ্চারণ, ওয়াইয়ের মূলত 2টা উচ্চারণ হয় আর কি, মানে 2 ভাবে এর উচ্চারণ হয়। একটা হচ্ছে কখনো কনসোনেন্ট হিসেবে উচ্চারিত হয়, ওয়াইটা কনসোনেন্ট হিসেবে উচ্চারিত হয়, এবং কখনো ভাওয়াল হিসেবে উচ্চারিত হয়। কনসোনেন্টের মধ্যে এই মানে 2টা কনসোনেন্টই আছে, ডাব্লিউ এবং ওয়াই। এরা কি করে ভাওয়াল হিসেবে হয় এবং কি হয় কনসোনেন্ট হিসেবেও উচ্চারণ হয়। তো চলেন আমরা একে একে দেখবো যে কখন ভাওয়াল হিসেবে উচ্চারণ হয় আর কখন কনসোনেন্ট হিসেবে উচ্চারণ হয়। তো কনসোনেন্ট হিসেবে ওয়াই এর উচ্চারণ খেয়াল করেন। শব্দের শুরুতে, খেয়াল করেন, শব্দের শুরুতে বা সিলেবলের শুরুতে ওয়াই থাকলে সেটা কনসোনেন্ট হিসেবে ব্যবহার হয়। আবারও বলি, শব্দের শুরুতে বা সিলেবলের শুরুতে যদি ওয়াই থাকে তাহলে সেটা কনসোনেন্ট হিসেবে ব্যবহার হয়। যেমন চলেন আমরা উদাহরণ দেই। যেমন দেখেন, আমরা বলতে পারি ওয়াই ই এস এর উচ্চারণ কি? দেখেন এটা শব্দের শুরুতে ওয়াই আছে, তাহলে এখানে কনসোনেন্ট হিসেবে উচ্চারণ হবে। ওয়াই এর উচ্চারণ হচ্ছে ইয়, ইয়, এরকম উচ্চারণ। আর ই এস এর উচ্চারণ এস মিলাইলে ইয়েস, ইয়েস, এরকম উচ্চারণ আর কি। ইয়েস কি উচ্চারণ? ইয়েস। ঠিক আছে, শব্দের শুরুতে ব্যবহার হয়েছে। ওকে, শব্দের শুরুতে ব্যবহার হয়েছে। ওকে, তারপর আরেকটা দিতে পারি আমরা। যেমন ওয়াই ও ইউ, এই উচ্চারণ কি? ইউ, 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 পুরোটা মিলে ইউ। এখানেও এটা শব্দের শুরুতে থাকলেই সেটা কনসোনেন্ট হিসেবে উচ্চারণ হবে ইউ, এরকম উচ্চারণ দিয়ে বাকিটার সাথে মিলে যাবে আর কি। ঠিক আছে, এরকম আরেকটা উদাহরণ দিতে পারি। যেমন এটার উচ্চারণ কি? ইয়েলো, ইয়েলো, ইয়ে, 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 লো, ইয়েলো উচ্চারণ। আমরা ইয়েলো বলি, ইয়েলো। লো, লো উচ্চারণ হবে লো, ইয়েলো, এরকম। ইয়েলো মানে হচ্ছে হলুদ। এই ইয়েলো শব্দের শুরুতে ওয়াই আছে, ওয়াইটা এখানে কনসোনেন্ট। তাহলে আমরা শব্দের শুরুতে দেখলাম। চলেন এবার আমরা সিলেবলের শুরুতে দেখি, আমরা যে সিলেবলের শুরুতে বলতে কি বুঝি। আপনারা তো জানেন সিলেবল ডিভিশন, তো আপনারা পড়ছেন। যেমন একটা শব্দ দেখেন, তারপর হচ্ছে এরকম। এখানে খেয়াল করে দেখেন, এখানে শব্দের শুরু কিন্তু, এই শব্দের উচ্চারণ হচ্ছে ব্যাক ইয়ার্ড। হ্যাঁ, এই শব্দের শুরু কিন্তু বি দিয়ে। কিন্তু আপনি যদি সিলেবল ডিভিশন করেন, যেমন আমরা সিলেবল ডিভিশন সিকোয়েন্সের মধ্যে পড়ছিলাম না, যে কম্পাউন্ড ওয়ার্ডকে আলাদা করে দিতে হবে। তো দেখেন এটাই বরাবর ভাগ হবে। তো ভাগ করার মানে কি? সিলেবল ডিভিশন করার মানে কি? আমি সিলেবলটাকে আলাদা করে দিলাম, তাহলে এটা একটা সিলেবল ব্যাক, এটা একটা সিলেবল ইয়ার্ড। তাহলে এই সিলেবলের শুরুটা কি দিয়ে হয়েছে ভাই? কি দিয়ে হয়েছে? ওয়াই দিয়ে হয়েছে। সুতরাং এটা ওয়াইটা কনসোনেন্ট হিসেবে ব্যবহার হবে, ব্যাক ইয়ার্ড, ব্যাক ইয়ার্ড। ঠিক আছে, এরকম আরেকটা উদাহরণ দেখি আমরা। দেখেন, মানে ওইটা তো কম্পাউন্ড ওয়ার্ড ছিল, এরকম সিঙ্গেল একটা ওয়ার্ড দেখি। হ্যাঁ দেখেন, এই শব্দটা দেখেন, এখানে এই বরাবর ভাগ হয়েছে। ঠিক আছে,
আচ্ছা, এই শব্দের উচ্চারণ কি? বিয়ন্ড। বি ওন্ড। এখানে সিলেবল শুরু হয়েছে হচ্ছে ওয়াই দিয়া, উ, সরি, ইয়ন্ড, বিয়ন্ড। এটাকে আমরা সাধারণত টানের বেলায় বিয়ন্ড বলি, কিন্তু অরিজিনাল উচ্চারণ বিয়ন্ড। বিয়ন্ড মানে বাংলা যদি লিখি তাহলে এইভাবে লিখতে পারি, বিয়ন্ড, এরকম আর কি। কিন্তু আপনারা দেখবেন সব জায়গায় বাংলা এইভাবে লেখে, আপনার এইভাবে লেখে বিয়ন্ড, এভাবে লিখে। অনেকে আবার ও দিয়ে, এখানে ও দেয়, কিন্তু অরিজিনাল এরকম বিয়ন্ড, বিয়ন্ড। আপনি যদি প্রচলিত উচ্চারণ অনুযায়ীও উচ্চারণ করেন, শুদ্ধ না হোক, কিন্তু মানুষ ভুল বলবে না, মানে মানুষ বুঝবে যে আপনি বিয়ন্ড বলতেছেন। আচ্ছা, তাহলে বোঝা গেল এই কথা। শব্দের শুরুতে বা সিলেবলের শুরুতে ওয়াই থাকলে সেই ওয়াইটা কনসোনেন্ট হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে? শব্দের শুরুতে ইজিলি বুঝবেন, আর সিলেবলের শুরুতে ওটা ভাগ করলেই বোঝা যাবে যে এটা সিলেবলের শুরুতে। ওকে, এরকম আরেকটা উদাহরণ দিতে পারি সিলেবলের শুরুতে, যেমন LOW, ল ইয়ার, লয়ার, লয়ার, ল ইয়ার, লয়ার। লয়ার মানে কি? লয়ার মানে হচ্ছে উকিল আর কি, যে যিনি আইনজীবী আর কি, সহজ ভাষায় বলতে গেলে, সুন্দরভাবে বলতে গেলে আইনজীবী। লয়ার, তো লয়ার শব্দের মধ্যে দেখেন লয়ার কিন্তু একটা শব্দ, এখানে সিলেবলের শুরুতে আসছে। তো সিলেবলের শুরুতে আসছে, সুতরাং কি এটা কনসোনেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই কয়েকটা উদাহরণ মনে রাখলেই হবে। তো এবার চলেন আমরা দেখব যে ভাওয়াল হিসেবে ওয়াই এর উচ্চারণ। ভাওয়াল হিসেবে কিসের উচ্চারণ? ওয়াই এর উচ্চারণ। মনে রাখবেন, চারটা জায়গায় ওয়াই ভাওয়াল হিসেবে উচ্চারিত হয়, মানে চারটা কেসে, তখন আর ওয়াই কনসোনেন্ট থাকে না। চারটা কেসে, চারটা পরিস্থিতিতে, চারটা পজিশনে, চারটা কন্ডিশনে, চারটা অবস্থায়, কিভাবে বলবো আর, যেভাবে বোঝেন, মানে চারটা জায়গায় আর কি, চারটা জায়গায় ওয়াইটা ভাওয়াল হিসেবে উচ্চারিত হয়। চলেন আমরা এক এক করে দেখি চারটা জায়গায়। নাম্বার ওয়ান, এক সিলেবল বিশিষ্ট শব্দের শেষে ওয়াই থাকলে। হ্যাঁ, এক সিলেবল, একটা ছোট একটা সিলেবল, এবং এর শেষে যদি ওয়াই থাকে তাহলে ওয়াই এর উচ্চারণ লং আই হবে। এবং মানে শুধু ব্যাপারটা এমন না যে আমি শুধু এটা বলি নাই যে এক সিলেবল বিশিষ্ট শব্দের শেষে ওয়াই থাকলে ওয়াই ভাওয়াল হিসেবে উচ্চারণ হবে, শুধু এতটুক না, কোন ভাওয়াল কোন ভাওয়াল সাউন্ড দিচ্ছে ওটাও কিন্তু আমি বলে দিচ্ছি। এক সিলেবল বিশিষ্ট শব্দের শেষে ওয়াই থাকলে ওয়াইটা ভাওয়াল হবে, তাহলে ভাওয়াল তো হবে, কোন ভাওয়ালের সাউন্ড আসবে ভাওয়াল হয়ে? লং আয়ের সাউন্ড আসবে। খুবই সহজ, মানে এটা নিয়ম এটা। যেমন দেখেন আমরা বলি, যেমন দেখেন, যেমন মাই। মাই মানে কি ভাই? মাই মানে আমার, মাই মানে আমার। এটা কি এক সিলেবল না? মাই, এটা কি এক সিলেবল না? এই শব্দের শেষে ওয়াই আছে, এবং ওয়াই থেকে কি এর সাউন্ড আসতেছে? লং আয়ের সাউন্ড আসতেছে, লং আই। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এরকম, মাই, এরকম আর কি, লং আয়ের সাউন্ড আসতেছে। ঠিক আছে? মাই, মাই মানে কি? মাই মানে আমার। এরকম আমরা বলতে পারি আরো, যেমন TRY, কনসোনেন্ট ব্লেন্ড শো আনলাম। ট্রাই, কি উচ্চারণ? ট্রাই। ট্রাই মানে কি? ট্রাই মানে চেষ্টা করা। ট্রাই, এখানে সিলেবল একটা, ট্রাই কিন্তু একটা সিলেবল, ট্রাই। হ্যাঁ, এখানে এক সিলেবল বিশিষ্ট শব্দে সেটা ওয়াই আছে, তাহলে ওয়াইটা আর কনসোনেন্ট হবে না, এটা ভাওয়াল হয়ে যাবে। এবং কোন ভাওয়াল হবে? লং আই ভাওয়াল হবে আর কি, সাউন্ডটা লং আই এর সাউন্ড হবে আর কি। ঠিক আছে? এটাই আর কি, যে ভাওয়াল হিসেবে ওয়াই এর উচ্চারণ, উচ্চারণটা কি হবে সেটাও দেখা দিচ্ছি। ওকে, বুঝতে পেরেছেন আশা করি। আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি, সহজ, এগুলো সহজ, কঠিন না। FLY, যেমন উচ্চারণ কি? ফ্লাই। মজার ব্যাপার কি জানেন, আমরা আই এর লং সাউন্ডের প্যাটার্নে কিন্তু এটা পড়ে আসছি। আই এর লং সাউন্ডের প্যাটার্ন পড়াইছি না, বিভিন্ন প্যাটার্ন, ওইখানে কিন্তু এটা পড়ে আসছি আমরা। ফ্লাই। হ্যাঁ, এক সিলেবল বিশিষ্ট শব্দের শেষে ওয়াই আছে, ওয়াইটা ভাওয়াল, এবং এর থেকে মানে ওয়াইটা লং আয়ার সাউন্ড দিবে। ফ্লাই। ফ্লাই মানে কি? ফ্লাই মানে হচ্ছে উড়া। সহজ, খুবই সহজ। চলেন, চারটা নিয়মের প্রথমটা শেষ, এবার আমরা দ্বিতীয়টাতে যাই। দ্বিতীয়টাতে কি বলছে? শব্দের শেষে যদি, এখানে একটা কথা ভুলে গেছি লিখতে, এখানে কথাটা হবে শব্দের শেষে। শব্দের শেষে, হ্যাঁ, শব্দের শেষে মানে ঘটনাটা ঘটবে শব্দের শেষে, সরি এটা আমার লিখতে মনে ছিল না, এখানে এই কথাটা লেখা হবে।
শব্দের শেষে ওয়াই এর পরে কনসোনেন্ট শেষে যদি ই থাকে, তাহলে ওয়াই এর উচ্চারণ আই লং সাউন্ড দিবে আর শেষের ইটা সাইলেন্ট থাকবে। এই প্যাটার্নটাও কিন্তু আমরা ইয়েতে পড়ছিলাম, আই এর লং সাউন্ডের প্যাটার্নে পড়ছিলাম। যেমন উদাহরণ দিই, উদাহরণ দিলেই মনে পড়বে। যেমন দেখেন STYLE, STYLE, তো শব্দের শেষে কি আছে? ওয়াই এর পরে কনসোনেন্ট শেষে ই আছে, ওয়াই থেকে আই, মানে ব্যাপারটা এরকম আর কি, স্টাইল এরকম আর কি, মানে আই এর লং সাউন্ডে কনভার্ট হবে আর কি, ওয়াই থেকে আই এর লং সাউন্ড পাওয়া যাবে, স্টাইল। এগুলো পুরান পড়া, সেকশন 5 এগুলো দেখে আসছি, ঠিক আছে? স্টাইল এরকম। তারপর আরেকটা বলতে পারি আমরা, যেমন TYPE, উচ্চারণ কি? টাইপ। টাইপ মানে কি? টাইপ করা আর কি, হ্যাঁ। ওয়াই এর পরে কনসোনেন্ট শেষে ই থাকলে শব্দের শেষে আর কি, ঘটনাটা শব্দের শেষ দিক থেকে গুনতে হবে আর কি, ইটা শব্দের শেষেই থাকবে। শব্দের শেষে ই এর পরে কনসোনেন্ট, মানে ওয়াই এর পরে কনসোনেন্ট শেষে ই। এই যে দেখেন শেষে ই যে বলতেছি আর মানেই কিন্তু এটা শব্দের শেষে। তো এখানেও কি হবে? ওয়াইটা আই এর লং সাউন্ডে কনভার্ট হবে। এটাও আমরা সেকশন 5-এ দেখায় আসছি, সহজ। চলেন 3 নম্বরে যাই। 3 নাম্বারটা নতুন, নতুন হলেও সহজ। আপনারা বহুত ওয়ার্ড শুনছেন এরকম। দেখেন এখানে কি বলতেছে, দেখেন 3 নম্বরে কি বলতেছে। 3 নম্বরে বলতেছে যে ওয়াই এর দুই পাশে যদি কনসোনেন্ট থাকে, ওয়াই এর দুই পাশে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই এর উচ্চারণ হবে আয়ের শর্ট সাউন্ডের মতো। একটা মজার ব্যাপার বলি, ওয়াই এর সাথে আয়ের কিন্তু একটা ভালো ফ্রেন্ডশিপ আছে। ওয়াই এর সাথে আয়ের ভালো বন্ধুত্ব আছে, বুঝছেন? মানে ব্যাপারটা ওরকম, যেমন আয়ের দুই পাশে কনসোনেন্ট থাকলে আয়ের শর্ট সাউন্ড হয় না? আয়ের দুই পাশে যদি কনসোনেন্ট থাকে, তাহলে আইটা শর্ট সাউন্ড হয়। মানে এখন আই নাই, ওয়াইটা আয়ের কাজ করতেছে আর কি, ওয়াই এর সাথে আয়ের ভালো সম্পর্ক আছে। আচ্ছা, তাহলে দেখেন সূত্রটা কি? ওয়াই এর দুই পাশে কনসোনেন্ট থাকলে ওয়াই এর উচ্চারণ আয়ের শর্ট সাউন্ড হবে। যেমন দেখেন উদাহরণ, আচ্ছা এটা এই বরাবর ভাগ হবে, ঠিক আছে? তো এখানে দেখেন এই শব্দের উচ্চারণ কি? সিস। সিস মানে এটা আয়ের লং সাউন্ডে কনভার্ট হয়ে যাবে আর কি, সিস্টেম। আমরা বলি না সিস্টেম, সিস্টেম ভালো না, সিস্টেম ভালো, বলি কি না? বলি সিস্টেম। ওয়াই এর দুই পাশে কনসোনেন্ট, দেখেন ওয়াইটা আয়ের শর্ট সাউন্ড হবে আর কি, ই হবে। এরকম আরেকটা উদাহরণ দেখি আমরা। যেমন দেখেন GYM, উচ্চারণ কি? জিম। কি উচ্চারণ? জিম। জিম বুঝেন? জিমনেশিয়াম আর কি, সংক্ষেপে জিম বলে, মানে যেখানে ব্যায়াম করে মানুষ, জিম। ওয়াই এর দুই পাশে কনসোনেন্ট আছে, খুবই সিম্পল। এটা এক সিলেবল বিশিষ্ট শব্দ হইতে পারে, একাধিক সিলেবল বিশিষ্ট শব্দের মধ্যেও হতে পারে। আচ্ছা আরেকটা উদাহরণ বলতে পারি আমরা, যেমন SYMBOL, এই বরাবর ভাগ হবে, উচ্চারণটা কি? সিম্বল। সিম্বল। সিম্বল মানে কি? সিম্বল মানে হচ্ছে চিহ্ন, হ্যাঁ, চিহ্ন আর কি। সিম, কি উচ্চারণ? সিম, সিম্বল। এখন কেউ এটা বলেন না যে ভাই এখানে আই না হয়ে ওয়াই হইলো কেন? ভাই ওটা আপনারও কাজ না, আমারও কাজ না। যে সব আমাদের দায়িত্ব হচ্ছে পড়া, হ্যাঁ। এখন ধরেন এই যে সিম্বল শব্দটা, এখন যিনি প্রথম এই শব্দটা আবিষ্কার করছে উনি যদি আই দিয়ে লিখতো, তাহলে আমরা আই দিয়ে লিখতাম। ওনারা তো আই দিয়ে লিখে নাই, তারা তাদের হাতে শক্তি ছিল, তারা যেভাবে সেট করে দিয়ে গেছে আমরা ওইভাবে পড়তে হবে। সিম্বল। সিম্বল মানে কি? সিম্বল মানে হচ্ছে চিহ্ন। এরকম আরেকটা উদাহরণ দেই। আগে একটা সময় 2011 সালের দিকে, 10-11 সালের দিকে একটা মোবাইল খুব জনপ্রিয় ছিল, নোকিয়ার মার্কেট খাইছে যে মোবাইল প্রথম দিকে, সেটা কি মোবাইল মনে আছে? সিম্ফনি। আচ্ছা দেখেন এই বরাবর ভাগ হবে, প্রথম অংশের উচ্চারণ সিম, পরের অংশের উচ্চারণ ফনি। কেমনে ফনি হলে একটু পরেই বুঝতে পারবেন। সিম, সিম্ফনি। হ্যাঁ, আমরা অনেকে স্যামফনি বলি। ভাই কিসের স্যামফনি ভাই? এটা কি এ আছে নাকি যে আপনি স্যামফনি বলবেন? সিম্ফনি, হ্যাঁ, সিম্ফনি। কি উচ্চারণ? সিম্ফনি। সিম্ফনি মানে কি? ঐকতান, সুর। আচ্ছা এরকম আর কি, খুবই সহজ ভাই। ওয়াই এর দুই পাশে কনসোনেন্ট থাকলে ওয়াইটা আই এর শর্ট সাউন্ডে কনভার্ট হবে। ক্লিয়ার? ওকে চলেন পরবর্তী 4র্থ নাম্বারে যাই। 4র্থ নাম্বারে বলা হচ্ছে একাধিক সিলেবল বিশিষ্ট শব্দের শেষে ওয়াই থাকলে, এটা শর্ত, এটা এক সিলেবল বিশিষ্ট হইতে পারবে না, একাধিক মানে সিলেবল একটার বেশি থাকতে হবে।
একাধিক সিলেবল বিশিষ্ট শব্দের শেষে ওয়াই থাকলে ওয়াই এর উচ্চারণ ই এর লং সাউন্ডে কনভার্ট হবে। যদি দেখেন, খেয়াল করেন, যদি একটা সিলেবলের শেষে ওয়াই থাকে তাহলে ওয়াই কিন্তু আই এর লং সাউন্ড হয়, যেমন মাই। যেমন ধরেন মাই, এখানে একটা সিলেবলের শেষে ওয়াই আছে, কিন্তু এখানে বলতেছে একাধিক সিলেবল বিশিষ্ট শব্দের শেষে যদি ওয়াই থাকে তাহলে ওয়াই ওয়াই এর সাউন্ডটা অরিজিনালি ই এর লং সাউন্ডে কনভার্ট হয়। ঠিক আছে, কিন্তু আমরা সহজে বোঝার জন্য এটাকে রস্য মানে আয়ের শর্ট সাউন্ডে কনভার্ট করতে পারি। আমি উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখেন, যেমন দেখেন, এফ ইউ ডবল এন ওয়াই। প্রথম কথা হচ্ছে এখানে এখানে একাধিক সিলেবল আছে, এখানে এই বরাবর ভাগ হবে। এখানে এটা একটা সিলেবল, এটা একটা সিলেবল। তো ভাগ করলাম, প্রথম অংশের উচ্চারণ ফান, পরের অংশের উচ্চারণ নি, তাহলে মিলিয়ে পড়লে ফানি। একটু টান হবে, মানে লং ইয়ের সাউন্ড হবে ফানি অরিজিনালি। কিন্তু আপনি চাইলে এটাকে রস্য ফানি, মানে লং ই এর টান, কারণ লং ই এর যে সাউন্ড দেখেন একই রকম না, এটা লং ই আর এটা শর্ট আই। হ্যাঁ, তো আপনি ফানি এভাবে বলতে পারেন। ওকে, সহজে বোঝার জন্য আর কি। এরকম আরো উদাহরণ দেখি দুই একটা। দেখেন এরকম, যেমন দেখেন এল এ জেড ওয়াই, এটা একাধিক সিলেবল বিশিষ্ট শব্দ। কিভাবে বুঝবেন ভাই? কোন শব্দের মধ্যে একাধিক সিলেবল আছে কিনা এটা বোঝার সবচেয়ে সহজ পদ্ধতি কি জানেন? ভাওয়াল গুলা ছড়া ছিটায় থাকবে। খেয়াল করে দেখেন, একটা ভাওয়াল এখানে, একটা ভাওয়াল এখানে, ভাই এটা তো এখন ভাওয়াল হিসেবে ব্যবহার হচ্ছে, তাই না? আর আমরা বলছি যে যখন একাধিক সিলেবল বিশিষ্ট, সরি মানে এরকম শব্দ থাকে, তখন আমরা কি করি? কাটি। কিভাবে কাটি? ভাওয়াল কনসোনেন্ট ভাওয়াল, এমন ভাবে কাটবেন যেন কাটার পরে কনসোনেন্ট থাকে। তো তাহলে কি, তাহলে প্রথম অংশের উচ্চারণ লেই, প্রথম অংশের উচ্চারণ লেই, পরের অংশের উচ্চারণ জি, টান দিয়ে হওয়ার কথা, কিন্তু আপনি চাইলে টানটা না দিয়ে পড়তে পারেন জি। তাহলে শব্দের উচ্চারণ কি? লেইজি। কি উচ্চারণ? লেইজি। লেইজি মানে কি? লেইজি মানে হচ্ছে অলস। ঠিক আছে, একইভাবে ক্রেজি, ক্রেজি। আচ্ছা, আরেকটা শব্দ দেখে আমরা, খেয়াল করেন, যেমন জি এল ও ডাবল এস ওয়াই। হ্যাঁ, এখানে এই বরাবর ভাগ হবে। প্রথম অংশের উচ্চারণ গ্লস। কি উচ্চারণ? গ্লস। পরের অংশের উচ্চারণ সি, তার দুটো মিলে গ্লসি। গ্লসি, গ্লসি মানে কি? যেটা চকচক করে, আর আমরা বলি গ্লসি ফিনিশ। এই শব্দগুলো আপনারা অনেকে শুনছেন। ঠিক আছে, এটা লাস্ট একটা উদাহরণ দেই আজকের ক্লাসের। যেমন দেখেন, আচ্ছা একটু বড় শব্দ আর কি। আচ্ছা, এটা আমরা ভাগ করে করে যাই। হ্যাঁ, ভাগ করে করে যাই। আহ এখানে একটা ভাওয়াল আছে, এখানে কনসোনেন্ট, এখানে কনসোনেন্ট, এখানে কনসোনেন্ট, এখানে ভাওয়াল। হ্যাঁ, এখানে ডি আর হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ড, এই বরাবর ভাগ হবে, তাহলে হবে ইন ড্রাস। আর এখানে আপনার হচ্ছে এখানে ভাওয়াল, এখানে কনসোনেন্ট, এখানে কনসোনেন্ট, এখানে কনসোনেন্ট, এখানে ভাওয়াল, টি আর কনসোনেন্ট ব্লেন্ড, তারপর হচ্ছে এই বরাবর কাটা পড়বে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইন, তারপর হচ্ছে ড্রাস, ডাস, তারপর হচ্ছে ট্রি, ইন্ডাস্ট্রি। কি উচ্চারণ? ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি। অরিজিনাল একটু টান হবে ইন্ডাস্ট্রি, কিন্তু টানটা না দিলেও চলবে, সমস্যা নেই। ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি। দুইটা ভাওয়ালের মাঝখানে তিনটা কনসোনেন্ট যখন আসে, আমি বলছিলাম যে একটু খেয়াল করে দেখবেন যে এদের মধ্যে কনসোনেন্ট ব্লেন্ড আছে কিনা। মনে আছে? একটু মনে করে দেখেন, আমি দেখাইছি কনসোনেন্ট ব্লেন্ড আছে কিনা, কারণ কনসোনেন্ট ব্লেন্ড থাকে। তিন কনসোনেন্ট দেখে ঘাবড়ানোর কিছু নেই যে আমি কোন পাশে কাটবো, বুঝছেন? বেশিরভাগ ক্ষেত্রেই মানে দুইটা কনসোনেন্ট ওইদিকে চলে যায় আর কি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো এই চারটা জায়গায় মূলত মানে ওয়াই হচ্ছে ভাওয়াল হিসেবে কাজ করে। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো এখন আমরা হচ্ছে ক্লাস সামারি করব। তো আজকের ক্লাসটা ছিল আমাদের 39 নাম্বার ক্লাস, সেকশন 7 এর লেকচার 3। আজকের ক্লাসে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে ভার্ব প্লাস ইডি এর উচ্চারণ, মানে ভার্বের শেষে রেগুলার ইডি শুধুমাত্র রেগুলার ভার্বের শেষে যুক্ত হয়। তো ভার্বের শেষে ইডি এর উচ্চারণ এবং ভাওয়াল হিসেবে ওয়াই ওয়াই এর উচ্চারণ, এই দুটো বিষয় আমরা শিখছি। তো প্রথমে আমরা দেখছি ভার্ব হিসেবে ইডি এর উচ্চারণ। খেয়াল করেন, ভার্ব কাকে বলে? যে ইংরেজি শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়। ভার্ব কাকে বলে? যে ইংরেজি শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, সেটা হচ্ছে ভার্ব। যেমন ড্রাইভ, ক্লিন, ক্লোজ, ফেইল। হ্যাঁ, ড্রাইভ মানে পরিষ্কার করা, ক্লিন মানে সরি, ড্রাইভ মানে চালানো, ক্লিন মানে পরিষ্কার করা,
ক্লোজ মানে বন্ধ করা, ফেইল মানে হচ্ছে কি, মানে হচ্ছে ব্যর্থ হওয়া। তারপর ভার্বের কথা বললেই ভার্বের 5টা রূপের ব্যাপার চলে আসে। হ্যাঁ, তো এই হচ্ছে 5টা রূপ। আমরা জাম্প এবং কালেক্ট এই দুটা শব্দ দিয়ে উদাহরণ দেখাইছি। তো 5টা রূপের মধ্যে আমাদের এই 2টা রূপ নিয়ে হচ্ছে আমাদের আলোচনা ছিল আর কি, মূলত রেগুলার ভার্বের সিম্পল পাস্ট ফর্ম বা পাস্ট সিম্পল ফর্ম এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে আমরা ইডি যুক্ত করি আর কি রেগুলার ভার্বের শেষে। যখনই দেখবেন কোন ভার্বের শেষে ইডি আছে, ভাই এখন মূল ভার্বের ভিতরে যদি ইডি থাকে ওটা কিন্তু না, মানে ভার্বটা জন্ম নিছে ইডি ছাড়া কিন্তু পরে ইডি যুক্ত হয়েছে, হ্যাঁ, তার মানেই বুঝবেন যে ওটা রেগুলার ভার্ব। আচ্ছা, তো ভার্বের শেষে ইডি যুক্ত হইলে তখন আমরা একটু ব্যতিক্রমী উচ্চারণ দেখতে পাই, যেমন জাম্পড, কিল্ড, প্রিন্টেড, ওয়ান্টেড। তো এগুলো কিভাবে হইলো এগুলো জানার জন্য আমাদের ইডি যুক্ত শব্দের উচ্চারণের নিয়ম জানতে হয়। তো আমরা জানছি। তার আগে আমরা আবার মানে এটা ভালোভাবে বোঝার জন্য আবার ভয়েসলেস সাউন্ড এবং ভয়েস সাউন্ড কি এটা বুঝতে হয়। তো আমরা জানি লেটার হচ্ছে ইংরেজি লেটার 26টি, কিন্তু ইংরেজিতে সাউন্ড আছে 44টি। তো 44টি সাউন্ডের মধ্যে 9টা হচ্ছে আপনার ভয়েসলেস সাউন্ড আর 35টা হচ্ছে ভয়েস সাউন্ড। ভয়েসলেস সাউন্ড কাকে বলে? কণ্ঠনালীতে কম্পন অনুভূত হয় না, এরকম 9টা সাউন্ডকে বলা হয় ভয়েসলেস সাউন্ড। উপরে যে 9টা সাউন্ড আছে এগুলো হচ্ছে ভয়েসলেস সাউন্ড। আর ভয়েস সাউন্ড কি? কণ্ঠনালীতে কম্পন অনুভূত হয়। ভয়েস সাউন্ড হচ্ছে 35টা, তো 35টা ধরেই আসলে মানে সবসময় আসে না। এই যে স্ক্রিনে যে দেখতে পাচ্ছি আমরা, এগুলো আসে মোস্ট কমনলি, এবং ভাওয়েল সাউন্ড প্রত্যেকটা ভয়েস সাউন্ড, এ আর কি। তো আবার ওই প্রশ্ন যদি ফেরত আসি যে কিভাবে এটা টি উচ্চারণ হইলো, এখানে ই ই কেন উচ্চারণ হইলো না, তাহলে আমাদেরকে ভার্বের শেষে ই দিয়ে উচ্চারণ নিয়ম জানতে হবে। তো ভার্বের শেষে যখন ইডি থাকে তখন ওই ইডি থেকে 3টা উচ্চারণ হতে পারে। ইডি থেকে টি উচ্চারণ আসতে পারে, ডি উচ্চারণ আসতে পারে, অথবা ইড উচ্চারণ আসতে পারে। ঠিক আছে, যেমন আমরা প্রথমে এটা বলতে পারি, স্ক্রিনশট দেন ভাই, যে ভার্বের শেষে ভয়েসলেস সাউন্ড এবং মানে ভার্বের শেষে ভয়েসলেস সাউন্ড তারপরে যদি ইডি থাকে তাহলে টি উচ্চারণ দেয়। যেমন একটু ব্যাখ্যা করে দেওয়া আছে এবং উদাহরণও দেওয়া আছে, যেমন মিসড, হেল্পড, জাম্পড, লকড, ওয়াশড, রিচড, মিক্সড, ফিক্সড, এরকম। তারপর আছে ভার্বের শেষে ইডি এবং তার আগে যদি ভয়েস সাউন্ড থাকে তাহলে ইডি এর উচ্চারণ ডি এর মতো হবে, আর ইটা তো সাইলেন্ট। যেমন গ্র্যাবড, প্লাগড, কিল্ড, ইনফর্মড, জয়েন্ড, কভার্ড, সেভড, ভিউড, এরকম। তারপরে ভার্বের শেষে ইডি, তার আগে টি অথবা ও, এখানে আবার একটা কথা আছে, টি এবং ডি ব্যতীত, এখানে কিন্তু ডি ব্যতীত আর এখানে কিন্তু টি ব্যতীত, মানে ভয়েসলেস সাউন্ড আসবে কিন্তু টি আসা যাবে না, কারণ টি এবং ডি আসলেও এখানে অন্য নিয়ম অ্যাপ্লাই হবে। টি এবং ডি আসলে কি হবে? ইড উচ্চারণ হবে, যেমন কালেক্টেড, এডিটেড, প্রিন্টেড, ওয়ান্টেড, এডিট, ইন্ডিট, ডিভাইডেড, ফোল্ডেড, এরকম। ঠিক আছে, তারপর এখন ব্যাপারটা আমাদের কাছে একটু আনকমন, এই যে আমরা বলতেছি ডিভাইডেড, ফোল্ডেড, এভাবে শুনতে শুনতে আমরা অভ্যস্ত না। আমরা শুনতে শুনতে অভ্যস্ত অন্যরকম, কিভাবে? কালেক্টেড, এডিটেড, এটাও এভাবে আপনার উচ্চারণ করতে পারবেন, সমস্যা না। আপনার ইড এর বদলে এড পড়বেন, সমস্যা নেই। তবে মনে রেখেন যেটা শুদ্ধ না যে। আচ্ছা, তো আমরা এগুলো পড়ছি, এক নজরে আবার দেখুন, এটা স্ক্রিনশট দেন। ক্লাস শেষে যখন কথা বলার সুযোগ দেব তখন হাত তুলবেন, এর আগে কেউ হাত তুলবেন না। আচ্ছা, এবার আমরা দেখবো ভাওয়াল হিসেবে ওয়াই এর উচ্চারণ। ওয়াই এর 2টা উচ্চারণ আছে, মানে ওয়াই মূলত কনসোনেন্ট হিসেবে ব্যবহার হয়, আবার ভাওয়াল হিসেবে ব্যবহার হয়, দুই ভাবে ব্যবহার হয়। কনসোনেন্ট হিসেবে কখন ব্যবহার হয়? শব্দের শুরুতে বা সিলেবালের শুরুতে, যেমন যে উদাহরণগুলো আমরা দিলাম ওগুলো এখানে আসছে। আর ভাওয়াল হিসেবে ব্যবহার হয়, ওয়াই ভাওয়াল হিসেবে ব্যবহার হয় 4টা জায়গায়, 4টা জায়গায় ওয়াই ভাওয়াল হিসেবে ব্যবহার হয়। সেই 4টা জায়গা কি? নাম্বার 1, এক সিলেবল বিশিষ্ট শব্দের শেষে ওয়াই থাকলে ওয়াই ভাওয়াল হিসেবে ব্যবহার হয়, এবং তখন ওই ওয়াই এর উচ্চারণ হয় লং আয়ের মতো, যেমন বাই, মাই, ড্রাই, ট্রাই, এরকম। তারপর দ্বিতীয়ত হচ্ছে যে হচ্ছে
ওয়াই এর পরে কনসোনেন্ট শেষে যদি ই থাকে তাহলে ওয়াই এর উচ্চারণ, ওয়াইটা তখন ভাওয়াল হিসেবে ব্যবহার হয় এবং ওয়াই এর উচ্চারণ হয় লং আই এর মতো, লং আই হবে আর কি, যেমন টাইপ, স্টাইল, হাইপ, মেগাবাইট এরকম। তারপর ভাওয়াল হিসেবে ওয়াই এর উচ্চারণ তৃতীয় নাম্বারে আছে। ওয়াই এর দুই পাশে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই এর উচ্চারণটা শর্ট আয়ে কনভার্ট হয়, মানে ওই আই এর দুই পাশে কনসোনেন্ট থাকলে যেমন আর কি, যেমন সিস্টেম, সিম্বল, জিম, সিম্ফনি। আচ্ছা, 4 নাম্বারে আছে একাধিক সিলেবল বিশিষ্ট শব্দের শেষে ওয়াই থাকলে। অনেকগুলো সিলেবল হইতে হবে, মানে একের বেশি আর কি। যেমন ফানি, লেজি। হ্যাঁ, মানে এটা কি হবে, ওয়াইটা তখন ইয়ের লং সাউন্ড হবে। আর ইয়ের লং সাউন্ডটাকে চাইলে আমরা মানে রস্য ই দিয়েও পড়তে পারি সহজ পড়ার জন্য। মূলত দুই ভাবেই পাওয়া যায়, দুটাই শুদ্ধ। ফানি, লেজি, ক্রেজি, গ্লসি, ইন্ডাস্ট্রি। আচ্ছা, তো ক্লাস এই পর্যন্ত। এখন বাড়ির কাজ নিবেন, হোমওয়ার্ক নিবেন। আচ্ছা, এতক্ষণ যেগুলো নিচ্ছেন ওগুলো ছিল আপনার হচ্ছে ক্লাস সামারি, ওগুলো নিজেদের মতো করে নোট করে রাখবেন। বাট এখন থেকে পরবর্তী যে স্লাইড গুলো থাকবে হুবহু আপনারা কি করবেন, এটা হচ্ছে স্ক্রিনশট দিবেন, খাতায় লিখবেন, পাঠাবেন এবং ভয়েস দিবেন। মিসড, হেল্ড, জাম্প, এগুলা সূত্র বলা লাগবে না, সমস্যা নেই, আপনি লিখলেই বুঝতে পারবো যে আপনি সূত্র, মানে আপনি সঠিকটা উচ্চারণ করবেন। জাম্পড, লকড, ওয়াশড, সঠিকভাবে উচ্চারণ করবেন আর কি। তারপর এটা হুবহু স্ক্রিনশট দিবেন আর শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করবেন। গ্র্যাবড, আপনার বানান করার দরকার নাই, সেকশন 7-এ এসেও যদি বানান করা লাগে তাহলে সমস্যা। প্লাগড, কিলড, ইনফর্মড। আপনি প্রয়োজনে একলা একলা বানান করে প্র্যাকটিস করেন, কিন্তু বাড়ির কাজ দেওয়ার সময় জাস্ট উচ্চারণ করে যাবেন। জয়েন্ট, কভার্ড, সেভড, সেভড অ্যাকচুয়ালি, ভিউড এরকম। তারপর শব্দের সেই ইডি আছে, আগে এটা উচ্চারণ করবেন, সঠিকটা আগে উচ্চারণ করবেন বাড়ির কাজে। কালেক্টেড, এডিটেড, প্রিন্টেড, ওয়ান্টেড, এডিড, এন্ডিড, ডিভাইডেড, ফোল্ডেড। একদম হুবহু লিখবেন, একদম সূত্র সহ এইভাবে লিখতে হবে। লিখবেন কিন্তু পড়বেন শুধুমাত্র উদাহরণগুলা। আচ্ছা আচ্ছা, তো এটা গেল। এবার তারপর হচ্ছে ওয়াই হিসেবে, কনসোনেন্ট হিসেবে ওয়াই এর উচ্চারণ। শব্দের শুরুতে বা সিলেবলের শুরুতে ওয়াই থাকলে, হ্যাঁ, তো এটা আপনারা চাইলে বলতে পারেন ভয়েসে যে শব্দের শুরুতে বা সিলেবলের শুরুতে ওয়াই থাকলে ওয়াই কনসোনেন্ট হিসেবে ব্যবহার হয়। তো শব্দগুলো উচ্চারণ করে শোনাবেন, কিন্তু হুবহু লিখতে হবে। তারপর এগুলো আপনারা উচ্চারণ করবেন, এগুলা এগুলো সূত্রগুলো বলবেন, আপনারা মুখে বলবেন একদম হুবহু যেটা লেখা আছে, জাস্ট বলে দিবেন। এক সিলেবল বিশিষ্ট শব্দের শেষে ওয়াই থাকলে ওয়াই এর উচ্চারণ লং আই হবে। বাই, মাই, ড্রাই, এভাবে করবেন। তারপর এভাবে পড়বেন। ওয়াই এর পরে কনসোনেন্ট শেষে ই থাকলে ওয়াই এর উচ্চারণ লং আই হবে, যেমন টাইপ, স্টাইল, হাইপ, মেগাবাইট। মানে এই কথাটাকেও ভয়েসে বলে দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে, আরে এমন করে কেন, ভাওয়াল হিসেবে, সরি, ওয়াই এর উচ্চারণের তৃতীয় নাম্বারে আছে ওয়াই এর দুই পাশে কনসোনেন্ট থাকলে ওয়াই এর উচ্চারণ শর্ট আই হবে। সিস্টেম, সিম্বল, মানে কথাটাকে আপনি বলবেন আগে, তারপরে একটা ভয়েসেই বলবেন। তারপরে বলুন সিস্টেম, সিম্বল, জিম, সিম্ফনি। আগে নিজে তো প্র্যাকটিস করতে হবে। তারপর 4, একাধিক সিলেবল বিশিষ্ট শব্দের শেষে ওয়াই থাকলে ওয়াই এর উচ্চারণ লং ই হবে, যেমন ফানি, লেজি, ক্রেজি, গ্লসি, ইন্ডাস্ট্রি। লং ই হবে, এতটুকু পর্যন্ত বলেন, লং ই হবে। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, বাড়ির কাজগুলো জমা দিবেন এই নাম্বারে। আপনারা যারা আগের ব্যাচের স্টুডেন্ট আছেন, অনেক নাম্বার চেঞ্জ হয়েছে, এই নাম্বারে বাড়ির কাজ জমা দিবেন। বাড়ির কাজ জমা দিবেন। আজকে হচ্ছে কেবল সোমবার, 24 তারিখ শনিবার পর্যন্ত লম্বা একটা সময় আপনাদেরকে দিচ্ছি, কয়েকটা কারণে লম্বা সময় দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আহ যেহেতু বেশ কিছুদিন পর, অনেক দিন পর আমরা ক্লাস নিচ্ছি, সো অনেক স্টুডেন্ট কিন্তু আজকে ক্লাসে আসতে পারে নাই।
সো তারা ভিডিও দেখবে, মানে আমরা চাচ্ছি যে বাড়ির কাজগুলো আগে জমা হোক। হ্যাঁ, তো আপনারাও যেহেতু ক্লাসও বড়, আপনারা একটু ভালোভাবে দেখেন, প্র্যাকটিস করেন। তো শনিবার, 24 তারিখ শনিবার দুপুর 3টার মধ্যে আপনার বাড়ির কাজ জমা দিবেন। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তারপর সাপোর্টের জন্য যোগাযোগ করবেন এই নাম্বারে। আর যোগাযোগের টাইমটা একটু চেঞ্জ হয়ে গেছে, দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা। কেন আমরা বলি, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের অফিস টাইম চেঞ্জ হয়ে গেছে। আগে আমাদের অফিস টাইম ছিল দুপুর 2টা থেকে রাত 10টা। যেহেতু স্যাররা দূর থেকে আসেন, তো তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা অফিস টাইম পরিবর্তন করেছি। হ্যাঁ, কারণ মানে দেশের পরিস্থিতি তো ভালো না এখন। হ্যাঁ, আর যেহেতু কখন কি হয়ে যায় আল্লাহ না করুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। তো রাত 10টার সময় এখানে অফিস শেষ করে মানে যাবে, একটা সমস্যা হয়ে গেলে তো সমস্যা, তাই না? এজন্য স্যারদের ডিউটি টাইম চেঞ্জ করা হয়েছে। তো দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা এর মধ্যেই যোগাযোগ করবেন আপনাদের যাতে রোল নাম্বারের সমস্যা। ঠিক আছে? আমি একটু নাম বলে দিচ্ছি কাদের কাদের রোল নাম্বার সমস্যা। একটু লাইনে থাকেন, নামগুলো একটু বলে দিই। আহ অনেকের রোল নাম্বার আছে পরে, যেমন নয়ন ভাই পরে রোল নাম্বার, মোহাম্মদ বাবলু পরে। আর রোল নাম্বার আগে, আচ্ছা যাক, আমি এত পেঁচাপেচির দরকার নেই, পরে থাকে, পরে থাকলে থাকুক, সমস্যা নেই। একদমই নাই কাদের, একদমই নাই কাদের। আর যেমন 861, আপনার রোল নাম্বার আছে কিন্তু নাম নাই। রোল নাম্বার যাদের নাই সবাই ক্লাস থেকে রিমুভ নিয়ে নিচ্ছে। তো এখন যারা আছেন সবারই রোল নাম্বার আছে। ইন্টারেস্টিং ব্যাপারটা। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার আর কি, যাদের সাপোর্ট নেওয়ার দরকার পড়বে এই সময়ের মধ্যে আপনারা নক দিবেন। হ্যাঁ, এই সময়ের বাইরে দিলে আমরা পারবো না, কারণ তখন ফোনের কাছে কেউ থাকবে না। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, আমি এখন স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই, আশা করি পুরো ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছেন। বুঝতে হবে, ক্লাস বুঝতে হবে, শুধু কিন্তু মুখস্থ করে না, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যা যা বলা দরকার, দেখানো দরকার, সব বলেছি, সব দেখাইছি। তো ওইভাবেই আপনাদেরকে ভিডিওটা দেখে ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে। ক্লাসের বাইরে প্র্যাকটিস করতে হবে, বাড়ির কাজগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।